আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেকটা প্রস্তুতি ছাড়াই আমরা কয়েকজন এসএসসি এর ফ্রেন্ড একসাথে হয়েছিলাম। সেখান থেকে ভাবলাম যে আসলে যখন আমরা কমার্স নিয়ে স্টার্ট করি, 9, 8, 9 লেভেল কমার্স নিয়ে পড়ালেখা স্টার্ট করছি, তখন কি আমরা জানতাম যে আসলে এসএসসি করব, তারপর এরকম বিভিন্ন কর্পোরেটে হয়তো কাজ করব বা এই কেরিয়ারে আসলে আসবো, এটা আমরা কতটুকু আসলে তখন জানতাম আর কতটুকু পরিকল্পনা নিয়ে আসলে শুরু করছিলাম। ওকে, ওইটা নিয়ে একটু কথা বলবো আজকে। এবং জাস্ট শুরু করি জিয়াদ্রি দিয়ে, যে যখন তুমি 9-এ যখন স্টার্ট করলা, তখন তোমার থট লেভেলটা কি ছিল বা আন্ডারস্ট্যান্ডিংটা কি ছিল, মানে ফিউচারটা কিরকম তোমার হবে বা প্রিপারেশনটা কি ছিল? আহ সো এখানে একটা টুইস্ট যেটা হচ্ছে যে আমি 9-10টা শুরু করি আসলে সায়েন্স দিয়ে। এট দ্যাট টাইম আই ডিডন্ট নো যে আমি আসলে কমার্সে আসব, তারপর আমার ক্যারিয়ারটা এসএসসি তে আসবে বা অ্যাকাউন্ট ফাইন্যান্সের সাথে থাকবো। এটা আসলে ওই টাইমটাতে আমি জানতাম না। সো মানে কমার্স সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল? হোয়াট ইজ কমার্স? এট দ্যাট টাইম যেটা আমরা যেভাবে ফ্রেমে বড় হয়েছি সেটা হচ্ছে সায়েন্স পড়বো, ডাক্তার, ইঞ্জিনিয়ার হব। ওই সময় ক্যারিয়ারটাই ওই রকম ছিল। আর ওই সময়টাতে আমি আসলে খেলা নিয়ে বেশি ব্যস্ত থাকতাম রাদার দেন পড়া। তো শিফটটা হইলো কখন? আফটার আফটার কমপ্লিটিং মাই এসএসসি আই আই ওয়েন্ট ব্যাক টু ঢাকা। তখন আমার এসএসসিটা তো গ্রামে থেকে হয়, তো আমি ঢাকায় আসলাম। তখন যে টাইমটাতে আমি আসি ওই টাইমটাতে আসলে আমার যে মার্কস ছিল বা যে টাইমটাতে আমি আসছি ওই টাইমটাতে সব কলেজগুলোতে আমি অ্যাপ্লাই করার সময় ছিল না। তো তখন ঢাকা কমার্স কলেজ ছিল। আম, তো আসলে আমি আজকে এখন আমি এখানে থাকবো এটা ভেবে ওই সময়ে কমার্সটা শুরু করিনি। ওকে, মানে তাহলে কমার্সের আন্ডারস্ট্যান্ডিংটা, মানে কমার্স যখন আমরা স্টার্ট করি, যখন আমরা সায়েন্স স্টার্ট করি, তখন কিন্তু আমার সামনে একটা গোল থাকে, ক্লিয়ার গোল, ওকে, রাইট। যে আমি এট দিস মোমেন্ট বা আমার 5-7 বছর পরে আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো। আমার প্যারেন্টসরাও জানে বা ওই প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা কাজটা করতেছি। হুম, হুম। বাট যখন আমি কমার্স সিলেক্ট করতেছি, তখন আমি আসলে কি দেখে কমার্স সিলেক্ট করতেছি? আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল যে কিছু কিছু বড় ভাই, কিছু সিনিয়র যারা বিবিএ কমপ্লিট করে ভালো চাকরি করছিল। সো আমি প্রবাবলি ওই সময় ওই জিনিসটা ভাবতাম যে হয়তো এটা যদি করতে পারি তাহলে ওইটা হবে। ওকে, মানে আজকে আমি এখন যেখানে সেটা কিন্তু ওই সময় আমার ভিজুয়ালাইজেশন ছিল না। ওকে। তো তারপরে এসএসসি তারপরে কিভাবে আসলো? তারপরে আসলে এসএসসি এটা কনসাসলি। সো তখন হচ্ছে আই ওয়াজ স্টাডিং যে আসলে এখন আমার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি সুইটেবল হবে, সবচেয়ে বেশি পারফেক্ট হবে, আমার যে আহ, যে রিসোর্সটা আমার কাছে এখন পর্যন্ত আছে এটা নিয়ে কি করার। তো এখানে একটা বড় ভূমিকা পালন করেছে হচ্ছে ওই সময়কার যে এসএসসি এ যারা নিয়ে আসছিলেন, হুম, হুম। যে টিউশন প্রোভাইডার্সটা ছিল, এরা একটা বড় ভূমিকা, রোল তো অবশ্যই প্লে করছে। বাট আদার দেন দ্যাট এসএসসি তে আসা ওয়াজ এ কনসাস ডিসিশন অ্যান্ড লাইক এখন আমি এটা নিয়ে রিগ্রেট করছি না। আইম হ্যাপি যে ওই সময় ওই ডিসিশনটা নেওয়া হয়েছিল। এবং এর জন্যই প্রবাবলি যে বা আমাদের এখানে যে সবচেয়ে বড় সমস্যাটা থাকে যে আমরা গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করি এবং এক্সপেক্ট করি যে ফ্যামিলি থেকে এই ফাইন্যান্সটা আসবে, এবং এরপরেও একটা গুড অ্যামাউন্ট অফ ইয়ার্স আমরা বেকার থেকে যাই। তো এসএসসি তে যদি আমি না আসতাম তাইলে হয়তো আমার সাথে এটা হইতো যেটা আমার সাথে হয় নাই। এবং আই বিলিভ যে আমরা এখানে যারা আছে সবাই এই 18, 19, 20 বছর বয়সে কিন্তু আমরা বেকার না। রাইট। ইট ডাজন্ট মিন যে ওই সময় থেকে উই আর্নড এ লট, উই ডিডন্ট আর্নড এ লট, বাট আমরা আনএমপ্লয়েড না, বেকার নাই। আলটিমেটলি তোমার এট দিস মোমেন্ট তোমার কিন্তু ওই যে এক্সপিরিয়েন্সটা, তুমি হয়তো আর্ন কম করছো, বাট এক্সপিরিয়েন্স তো তোমার এসে হয়েছে। রাইট, এবং মেন্টালিটিও কিন্তু আমার ওইভাবে হুম, হুম। ডাইভার্টেড, রাইট, যে এখন আমি কি করব, রাদার দেন একটা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করে আসার পরে একটা ছেলে বুঝতে পারে না যে ও আসলে কি গভর্নমেন্ট জবে যাবে, না প্রাইভেট কোম্পানিতে যাবে, এইচআরে যাবে, না ফাইন্যান্সে যাবে, না কমার্শিয়ালে যাবে, না সেলসে যাবে। আমি কিন্তু জানতাম, আমরা জানতাম। এটা একটা ভালো পয়েন্ট যে আসলে আহ, যদিও আমরা বেশিরভাগই হয়তো ইন্টারের পরে শুরু করছি, রাইট। মানে এখানে অবশ্যই অপশন থাকে যে গ্রাজুয়েশনের পরে এটি স্টার্ট করার। বাট অ্যাডভান্টেজ হিয়ার ইজ দ্যাট যে আমরা যখন ইন্টারের পরে শুরু করতেছি, এটলিস্ট এট দিস মোমেন্ট আমার অবজেক্টিভটা লক, লং। যে আমি এই দিকে আগাচ্ছি।
সো এটা আমাদেরকে একটা অ্যাডভান্টেজ দেয় যে আসলে আমার কেরিয়ার প্রিপারেশনের ব্যাপারে, এন্ড দ্যাট উই ক্যান সি যে আমরা আসলে সবাই মোটামুটি একটা ভালো পজিশনে বলা যায় যে টু সাম এক্সটেন্ট আমরা আছি, রাইট? সো গুড টু নো দ্যাট তোমার শর্ট একটা জার্নি জাস্ট এই পারপাসে। সো ইন জেনারেল যদি তুমি এখন তোমার যারা জুনিয়র্স আছে, যারা বেসিক্যালি 9-10-এ বা 9-এ আছে বিশেষ করে, বা একটা সাবজেক্ট চুজ করবে, সো তারা আসলে কিভাবে চিন্তা করা উচিত? কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন আসলে ওই এইজটাতে থাকি, বিশেষ করে আমাদের স্টাইলটাতে তো যেটা হয়েছে কম্পারেটিভলি যতটুকু ছিল, এখন অবশ্যই বেটার, মানুষ অনেক কিছু জানে, বাট স্টিল যেভাবে মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার সম্পর্কে জানে সেভাবে তো আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে একটা প্রফেশন হতে পারে, বা এইটা নিয়ে আসলে তো মানুষের অ্যাওয়ারনেস আসলে কতটুকু আছে? এখন আসলে ব্যাপার হচ্ছে আমরা যে সময় ছিলাম ওই সময় আমাদের যে ইনফরমেশনের এক্সেস অফ ইনফরমেশন এবং হুম, রিসোর্সেস এগুলো আসলে লিমিটেড ছিল অনেক। তো আমাদের ডিসিশন নেওয়াটাও ওইভাবে এখনকার মতো ইজি ছিল না। বলতেছি না খুব ডিফিকাল্ট ছিল, বাট এখনকার মতো ইজি ছিল না। এবং এখনকার যে এই প্রফেশন চার্টার্ড অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ফাইন্যান্সের সাথে থেকে কি হচ্ছে, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি। আমরা এখন বুঝতে পারছি ফরচুন 500 কোম্পানির সিএফওরা কি করে। আমরা এখন জানি গুগলের সিএফও কি করতেছে বাংলাদেশে। আরো অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি Right. আছে, ন্যাশনাল কোম্পানি আছে, তাদের সিএফওদের লাইফস্টাইল, তাদের ক্যারিয়ার গ্রোথ, তারা কোথায় যাচ্ছে, এটা আমরা এখন বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। দে আর ভিজিবল হুম, হুম। রাদার দেন এভার বিফোর। সো ওইটা এখন ইজি অনেক ওদের জন্য। ওই ওই রকম ভাবে ইনফ্লুয়েন্স হওয়াটা একটু টাফ, রাদার দেন শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হবে, এর বাইরে কিছু নাই। সো আই থিঙ্ক এখন ডিসিশনটা নেওয়াটা আগের চেয়ে অনেক ইজি, এবং বাচ্চারা এখন জানে ওর স্ট্রেংথ কি, কি কোন জিনিসটাতে উইকনেস। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে নিজের মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, অ্যাডাপ্টিবিলিটি থাকতে হবে, যেটা ছোট থেকে গ্রো করাইতে হবে। যে সায়েন্সে পড়তেছি ডাক্তার হইতে হবে এরকম না। ওকে, থ্যাংক ইউ জিয়াদ। এখন কার কাছে আসি? আহ, ইউসুফের কাছে। ইউসুফের কাছ থেকে ফার্স্টে যে জিনিসটা জানতে চাও, কারণ বেসিক তো সব জিনিস কমন ডিসকাশন হবে, এর মধ্যে থেকে বিশেষ করে যখন আমরা ওই 9-এর ব্যাপারে আসি, 9-এ যখন থাকি, তখন অনেকের ধারণা এরকম থাকে যে আমি কমার্স নিয়ে আমার ব্যবসা করবো শুধু, ব্যবসা ছাড়া আর কোনো আমার কাছে অপশন নাই। ইজ দিস লাইক দ্যাট? মানে তোমার ওই সময় থট পয়েন্টটা কি কি ছিল, বা এই রিলেটেড কোনো থট পয়েন্ট ছিল কিনা তখন? আচ্ছা, আচ্ছা, আমার জার্নিটা একটু ইন্টারেস্টিং। মানে ক্লাস 9-10-এ আমি যে কমার্সে আসবো, মানে এটা আমি কখনোই ভাবি নাই। কারণ আমি সিলেটে ছিলাম, সিলেট থেকে সায়েন্সে দেন নর্ডামে ব্যাক করছি। তো আমি, আমার একটা ফ্রেন্ড ছিল, তো দুইজনেরই ইচ্ছা ছিল যে মানে আলটিমেটলি আমরা যেটাই সায়েন্স লাইনে আমরা থাকবো আর কি। কারণ ছোটবেলা থেকে আমার মাথায় ওইটা দিয়ে দেওয়া হয়েছে যে মানে কমার্স মানে হচ্ছে একটু দুর্বল স্টুডেন্ট পড়াশোনা করে, আর সায়েন্স মানে হচ্ছে যারা একটু মানে ক্যালকুলেটিভ, মানে যারা একটু ম্যাথমেটিক্সে ভালো অথবা অন্য সাবজেক্ট গুলো পছন্দ করে। আমার পার্সোনালি আমার মানে একটা প্রাইড আছে আমি সায়েন্স প্রায় করি। এক্স্যাক্টলি, মানে ওইটা আমরা ফিল করতাম। মানে আসলে জিনিসটা ওরকম না, বাট ফিল করাইতো আমাদের টিচাররা আর কি। যে দেখতাম ক্লাসের মধ্যে যারা একটু দুর্বল স্টুডেন্ট বলতো তাকে কমার্সে চলে যাওয়া উচিত, মানে যারা একটু ম্যাথ কম পাইতো অথবা অন্য সাবজেক্ট গুলো আর কি। আমিও এর মধ্যে থেকে একজন। আমিও কিন্তু সায়েন্সে স্টার্ট করে ফার্স্টে যে 3 মাস 4 মাস করছি, পরে সাবজেক্ট চেঞ্জ করার সময় তো আর আমার আব্বু ছিল খুব স্ট্রিক্ট ছিল বলতে কি, মানে আব্বু চাইছে যে সায়েন্সের দিকে ক্যারিয়ার ইয়ে করা, মানে যেহেতু আমার বড় আব্বু ডাক্তার, সো মানে আব্বু চাইছিল যে ডাক্তারের দিকে ক্যারিয়ার করা আর কি। তো নটরডেমের ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আসলে তখন রিয়েল স্টোরিটা আমার সামনে চলে আসে। আমি কখনোই ভাবিনি যে আসলে এত বড় স্ট্রাগলিং আমার আসতে পারে। দেখা গেল যে মেডিকেল কোনো পরীক্ষা প্লাস হচ্ছে জাস্ট ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আমি কোথাও চান্স পাইনি। আর ঢাকা ইউনিভার্সিটি আমি চান্স পাইছি জুলজি সাবজেক্টে, যেটা আমি একবারে লাইকই করি না, মানে খুবই আমার পছন্দের সাবজেক্টই না। তো দেন আমি 1 বছর স্টাডিতে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। মানে আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। ইভেন তখন আমি কমার্সের সিও জানি না, আমি কমার্সে তখনও আমার মাথায় কিছুই নেই। দেন হচ্ছে আমি নর্ডামে থাকার সময় আমার একটা স্যার পড়াইতেন, উনি ফিজিক্সের ছিলেন, জগন্নাথ ইউনিভার্সিটির, কামাল স্যার। তো স্যারের বাসায় একদিন আমি মানে জাস্ট আমার ই ক্যারিয়ার গ্রোথ নিয়ে আমি কথা বলতে গেছি। আর ইন দ্য মিন টাইম আমার মাথায় ঢুকছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি, আমার আব্বা গভর্নমেন্ট জব করে, আর নিজেও তখন গভর্নমেন্ট জব করে চিন্তা করতেছিলাম যে আমি কি কি হইতে পারি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। কারণ জুলজি ইটস নট, মানে দ্যার ইজ নো ক্যারিয়ার ইন বাংলাদেশ, দ্যাটস মানে মানে ইটস ভেরি ক্লিয়ার টু মি। মানে আমার কাছে দুইটা অপশন, যে আমার ফ্রেন্ড হয়তো আমাকে বাইরে সুইচ করতে হবে, আর নয় বাংলাদেশ স্টে করলে আমি কোনো গভর্নমেন্ট জব বিসিএস দিয়ে অথবা যে কোনো একটা অপশন আমাকে চুজ করতে হবে।
তো দেন আমার কাছে মনে হলো যে আমার বাবার যে স্ট্রাগলিং গুলো ছিল, যে সৎপথে ইনকাম করা খুব একটা ডিফিকাল্ট, সো আমি দেন ভাবছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি আমাকে ছেড়ে দিতে হবে, মানে এই অপশনটা ছিল আর কি। তখন আমি আব্বার সাথে শেয়ার করি। তো দেন আমার এখনো মনে আছে আমার আব্বা রাগ করে ফোনটা কেটে দিচ্ছে যে মানে আমার টাকা পয়সা দরকার নেই, মানে ইটস লাইক ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি দেন ইউ হ্যাভ টু স্টাডি ইন দ্য ঢাকা ইউনিভার্সিটি। তো আমার আশেপাশে তখন কেউ ছিল না, কারণ এখন আমি মনে করো তখন আমি কারণ বাজার এসএসসি এর ফার্স্ট পেমেন্ট মানে আমি করতে যাচ্ছি আর কি, মানে আমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি ক্যান্সেল করে। ইভেন আমি যেদিন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি ক্যান্সেল করি, ওখানে আমার মনে আছে ওখানে অফিস স্টাফ যারা ছিল, মানে তারা আমার সার্টিফিকেট গুলো মানে বলছে যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট ছিঁড়া ফেলাই দিই, মানে তাও সে বলছে যে তুমি ভর্তিটা ক্যান্সেল করে না, মানে ডোন্ট বি ইমোশনাল। তো আমার কাছে তখন আসলে ডিসিশনটা নেওয়া খুবই ডিফিকাল্ট ছিল, যে ইভেন আমি কমার্সের সিও জানি না যে আমি এটা এত বড় ডিসিশন নিবো। তো আমি যেভাবে কনভার্টটা হয়েছে বলতে আমার টিচারের কারণে, মানে আমি ওই স্যারের বাসায় গেছি। তো স্যার আমাকে বললো যে ইউসুফ, মানে যেহেতু হয়ে গেছে তুমি তো একটা ব্যাক করতে পারবে না, মানে তুমি এখন আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি, সেকেন্ড টাইম কোথাও চান্স পাইনি, মানে ফার্স্ট ইয়ার তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি, সেকেন্ড টাইম মানে উল্টা ঘটনা করছে, মানে সেকেন্ড টাইম মনে আছে আমি কোথাও চান্স পাইনি মোস্ট প্রবাবলি, আমি যেখানে পরীক্ষা দিয়ে সব জায়গায় মানে ফার্স্ট টাইমে তো ওর্স করছি এটা, ইভেন সেকেন্ড টাইমে ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাইনি, ঢাকা ইউনিভার্সিটিও পরীক্ষা দিচ্ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাইনি। তো দেন আমার কাছে অপশন দুইটা ছিল, একটা হচ্ছে যেহেতু আমি ফার্স্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করিনি, আবার রিটেক নিয়ে ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট করা, আর না হয় হচ্ছে আমার এমন কিছু করা যেটা দিয়ে আমি ক্যারিয়ারটাকে আমার একটু সেখানে মানে নতুন করে গ্রো করতে পারি। তো দেন আমি আমার ফ্রেন্ড মিলে ভাবছি চায়না চলে যাবো, চায়নাতে মেডিকেল খরচপাতি কম, মানে মানুষজন মানে রাশা যদি দেখে আর কি, মানে আমরা খুবই কনভিন্স ছিলাম যে কানাডা চলে সরি চায়না চলে যাবো, এখানে মেডিকেল খরচপাতি কম, আমরা ওইখান থেকে পড়াশোনা করে আবার ব্যাক করবো বাংলাদেশে, যেহেতু দুজনের কেরিয়ার ছিল মানে ডাক্তারি লাইনে পড়াশোনা করা, বাট রাশা দেন ইন দ্য মিন টাইম সে কিন্তু ডাক্তার হয়ে গেছে আর কি, মানে আমি আমার ক্যারিয়ারটা চেঞ্জ করছি। তো দেন স্যারের কথা অনুযায়ী স্যার আমাকে তখন বললো যে আমার কাছে দুইটা অপশন উনি দেখাইছেন, মানে যদিও উনিও সায়েন্সের ছিলেন। তো স্যার বলছে আমি শুনছি যে এসএসসি নামে কিছু একটা আছে, তখন হচ্ছে ওই যে ইস্তেক চিনতে পারে যে ফাহাদ ভাই, যে আমাদের সিলেট ক্যাডেট কলেজে ফাহাদ, পিয়াস ফাহাদ ছিল আর কি, ওই আমরা একসাথে নর্মাল কোচিং করতাম স্যারের কাছে আর কি। তো আমাদের মধ্যে প্রথম উনি মুভ করছেন, মানে ফাহাদ ভাই মুভ করছেন ওই যে এসএসসি তে, সিইটি তে মুভ করছেন, উনি মোটামুটি কমপ্লিট করছেন। তো স্যার ওইখান থেকে জানছেন যে এসএসসি সিইটি কিছু একটা আছে, and ফাহাদ ভাই করতেছে। তো ফাহাদ ভাইয়ের আবার ঘটনা কি হয়েছে, উনি আবার কি করছে ঢাকা ইউনিভার্সিটিতে পরের বছর ফাইন্যান্সের চান্স পাইছে, উনি আবার সিইটি ছেড়ে দিয়েছে, মানে উনি আর এসএসসি করে নাই। আর স্যার আমাকে এসএসসি তে মোটিভেট করছে আবার। তো মোটিভেট করার পর উনি আমাকে বলছে যে সিও আছে, এসএসসিও আছে, তুমি সিএলটা উনি কিছু জানো বলে, কারণ মধ্যে একটা অফিস আছে তুমি যাইতে পারো। আর এসএসসি এর যেটা উনি বলছে যে কয়টা কোচিং সেন্টার আছে, এবং ওই যে পিএস ভাইকে ফাহাদ ভাইকে আমাকে কানেক্ট করাইছে আর কি। তো আমি ওনার থ্রুতে মূলত ইনফরমেশন গুলো পাইছি আর কি, যে কিভাবে কি করা যায়। তো আমার বড় আপু আমার একটু বেশি কনসার্ন ছিল আমার সম্পর্কে, তো উনি আবার ঢাকায় এসে অনেকগুলা সেন্টার ঘোরাঘুরি করছে। তো শেষ পর্যন্ত উনি রেজাল্ট দিচ্ছে যে না, এটা কেউ পাস করে না, এটা ক্যান্সেল, মানে এসএসসি করা যাবে না, সিও করা যাবে না, তোমাকে ঢাকা ইউনিভার্সিটি কন্টিনিউ করতে হবে। তো দেন আমি তো কনভিন্স হচ্ছে না, কারণ আমিও তো পড়ছি আপুর সাথে, and ওরা তো বলছে যে লাখ লাখ টাকা স্যালারি আছে, সিইটি করলো অনেক টাকা স্যালারি, এসএসসি করলো অনেক টাকা স্যালারি, আর আর প্লাস হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা, মানে যাদের সাথে ক্লোজলি মিশতাম আমি, ওরা তো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, আমার কেউ ডাক্তারি হয়ে গেছে, কেউ বোর্ডে চান্স পেয়ে গেছে। তো আমার দেন একটা ইংলিশটিক প্রবলেম হইলো আর কি, যে আমারও এমন কিছু একটা করতে হবে, দেন মানে ম্যাথ ডিফারেন্সটা খুব একটা বেশি হবে না, মানে হইতে পারে যে কোনো সাবজেক্ট হোক। তো মানে আমি আসলে কিছুই জানতাম না, মানে আমার মাথায় তখন থটটা ছিল যে আই ওয়ান্ট টু ডু সামথিং, মানে আমি এখানে হিব্রু ভাষা হইলে মানে আমার ওই রাগটা চলে আসছিল শরীরের মধ্যে, আমি এটা কমপ্লিট করতে পারবো, মানে এটা দেন বাট মানে আমার কেরিয়ারটা খুব সুন্দর হইতে হবে, মানে ওই পরিশ্রম করতে আমি রাজি ছিলাম আর কি। তো দেন হচ্ছে মানে আমি ডিসিশন নিলাম এসএসসি তে ভর্তি হবো আর কি। এখন কোশ্চেন আসতে পারে সিএ তে কেন গেলাম না, কারণ আমার তো অপশন দুইটাই ছিল, মানে আমাকে কিন্তু গাইডলাইন দেওয়ার কেউই ছিল না ফার্স্ট অফ অল, মানে আমি কি সিএ তে গেলাম, স্যার আমি তো বললাম স্যার আমাকে গাইডলাইন স্যার ছিল হচ্ছে এই জন্য তোমার scientific account। তোমার ওপিনিয়ন গুলো অনেকটা কাজে লাগবে, যেহেতু জার্নিটা মোটামুটি ডিটেলস শেয়ার করার মতো, একটু বলো। মানে সো আফটার হচ্ছে ইন্টার, মানে আমি যেহেতু এক বছর এখানে ছিলাম, মানে আমি ইভেন এসএসসি এর কিছু জানি না, শুধু এসএসসি এর আমার এখান থেকে বলছে যে আপনি এটা কমপ্লিট করলে মানে আপনি মোটামুটি যদিও অনেকগুলো বোল্ড ইনফরমেশন ছিল এখানে, সো এগুলো আমি রিপিট করতেছি না, বাট যেটা ছিল যে মানে ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে, প্লাস হচ্ছে ওনারা কয়েকজন যাদেরকে এক্সাম্পল দিতেন ওনারা ভালো পজিশনে ছিলেন, যারা ওই টাইমে এসএসসি কমপ্লিট করছেন আর কি। তো যেহেতু ওনারা ভালো পজিশন আছে, ডেফিনেটলি ওই অপশন তো মানে আমারও থাকবে যদি আমি ওটা শেষ করতে পারি। তো দেন হচ্ছে আমি এককভাবে ডিসিশন নিয়ে আমি সিইউসি তে ভর্তি হয়েছি, এবং সিইটি এসএস এর ফুল পেমেন্ট আমি করছি, মানে আমার ওই টার্গেট ছিল যে আমি এখান থেকে কমপ্লিট করবো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে প্যাকেজ হচ্ছে টাকাটা কম, আর পরিশ্রম তো আমি আমি একটু ডিটারমেন্ট ছিলামই। আর মানে আমার ফ্যামিলি থেকে দেন দে আর ব্লাইন্ড, মানে তারা এই সময় কিছু জানে না, কারণ তারা তো সব সারা বছর সায়েন্স নিয়ে আমার ফ্যামিলি, মানে আমার ফ্যামিলিতে ফার্স্ট আমি কমার্স নিয়েছি, মানে ফার্স্ট আমি কমার্স, আমার পুরো হিস্ট্রিতে আর কেউ কমার্স অন্য কোনো নাই, সব এটা তো খুবই স্বাভাবিক, কমার্সের আসলে তুমি ফিউচারটা কি, ফিউচারে তো কারো সামনে নাই যে আমি কমার্স করে যাবোটা কোথায়, তোমাকে তো একদম গাইড করবে বা বলবে।
সো মানে আমি বলবো যে আমরা সামহাও লাকি যে আমাদেরকে লাইফ সামহাও আমাকে গাইড করছে আমাদের সবাইকে, যে এসএসসি এর সাথে এসে ইনভলভ হয়ে গেছে, জেনে হোক না না জেনে হোক। জানি হোক। বাট এটলিস্ট এখন আমরা অনেকটা এক্সাম্পল গুলো দিতে পারি যে তুমি যদি কমার্সে স্টার্ট করো, মেবি ইউ ক্যান এন্ড আপ দেয়ার এন্ড ইউ হ্যাভ এ গুড ক্যারিয়ার অলসো। এক্স্যাক্টলি। সো এটা জাস্ট আজকের ইন্টেনশন আর কি। সো ওকে, তুমি ভর্তি হলে ওকে। তো দেন আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, তো আরো বেশি মোটিভেশন হলাম যখন ইস্তেখার দেখলাম ক্যারেট কলেজ থেকে আসছে। সো আমি দেন ভাবলাম যে মানে ডিসিশন ইজ নট রং, মানে এখানে তো অনেকেই আসতেছে শাহেদ স্যার এটা বলে যে ক্যাডারও আছে অনেক আর কি। মানে হোয়াট এভার ইট ইজ, মানে মোটিভেশনাল টাইপ অফ অনেক কিছু ছিল যেটা আসলে আমি আচ্ছা, এবার একটু কি করি, স্পিড আপ করি ব্যাপারটাকে। ধরো Then- তুমি যখন স্টার্ট করলাম, তো সামহাও তো বোঝাই যাচ্ছে যে এসএসসি কমপ্লিট হয়েছে। হ্যাঁ। তো এসএসসি কমপ্লিট করার পর এখন তুমি কোন জায়গায় আছো এবং কি কি টাইপের কাজ করছে। আমি জাস্ট দেখাইতে চাচ্ছি যে রেজাল্ট গুলো কিরকম হয়, যে কেউ যদি একদম শেষ করে যায় দেন সে কোন জায়গা পর্যন্ত যেতে পারে এবং কি কি ধরনের আসলে কাজ করা হয়। তোমার কি কি ধরনের তোমার এখন কাজ করা হয়? যদি আসলে এটাকে আমি জাম্প আপ করে এখানে যাই, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে আমি যখন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সিটা সম্পর্কে অ্যাওয়ার অফ হইলাম, যখন আমি নিজে একটু রিসার্চ করলাম, দেন আমার কাছে মনে হয় ইটস এ ভেরি গুড প্রফেশন। মানে যেটা হচ্ছে আমাদের স্কুল লেভেলের টিচাররা এটা অ্যাওয়ার অফ করে না স্টুডেন্টদেরকে। ইভেন হচ্ছে আমাদের ইভেন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ডিগ্রি যে আছে, আমার কাছে মনে হয় না যে ইভেন মানে যদি আমরা একটা সার্ভে করি আউট অফ 100 পিপল, মেবি 10% to 15%, আই ডোন্ট এক্সপেক্ট মোর দেন, যে এর বেশি অ্যাকাউন্টেন্সি ডিগ্রি সম্পর্কে তাদের আইডিয়া আছে। So, but it's a very good profession. মানে আমি যদি now if I compare মানে Of you- course, you rightly- not easy. you rightly said that আমি যখন কম্পেয়ার করতেছি যে ওইখান থেকে এসে এখন আমি কি করতেছি আর কি। সো এখন আমি নাও আই ক্যান কম্পেয়ার, যারা আমার ফ্রেন্ড সায়েন্সে মুভ করছে, আমি এদিকে মুভ করছি। কারণ কেরিয়ার তো আসলে আমরা বলতে পারি না, কেরিয়ার তো মানে ইয়েতে হয়। সো আমি এদিকে মুভ করে আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি গুড ডিসিশন। মানে আই হ্যাভ চোজেন দ্য মানে বেটার অপশন। কারণ এখানে আমি দেখছি যে এখানে ফার্স্ট অফ অল মানে কম্পিটিটর ইজ ভেরি লেস। মানে বাংলাদেশ মার্কেটে ইটস নট লাইক দ্যাট যে আমার ঘুরে ঘুরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি আছে না, মানে যেখানে আমাকে অনেক ফাইট করতে হবে, বাট অনলি ফাইট উইথ মাই স্টাডি। যখন আমি কমপ্লিট করে ফেলছি দেন আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি মানে লাইক হচ্ছে মানে টাইমের একটা বিষয় ছিল যে মানে আমি আমার যে মানে মেন্টালি নিয়ে আমি এদিকে মুভ করছি ওখানে মুভ করাটা। সো আমি মনে করি যে মানে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন। আর আমি এটা ফিল করি যে মানে এখানে এসে আমি যে অপরচুনিটি গুলো পাইছি কাজ করার, মানে ইটস এ হিউজ। মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে এত আমি এক্সপ্লোর করছি মানে আমার লাইফে, লাইক আমি যদি আমার পড়াশোনা থেকে শুরু করে আমার ইভেন জব এক্সপিরিয়েন্স, আমি যেসব ক্লায়েন্টে মুভ করছি ফ্রম হচ্ছে অডিট ফার্ম থেকে যেসব ক্লায়েন্টে মুভ করছি, তো আমার কাছে মনে হচ্ছে আমি অন্য কোনো কেরিয়ার ইটস নট পসিবল। মানে যেহেতু তুমি নিজেও বিজনেস করো, মানে ফ্রম বিজনেস অ্যাঙ্গেল পয়েন্ট অফ ভিউ এবং আমার চাকরি পয়েন্ট অফ ভিউ, মানে এখন কিন্তু আই হ্যাভ লটস অফ অপশন। ইভেন আমি চাইলে আমি চাকরি বিজনেসও করতে পারবো, বিকজ আমি অনেক বিজনেস দেখছি, আই নো হাউ দে ডু দ্য বিজনেস অ্যান্ড হোয়াট আর দ্য রিসার্চ দেয়ার। আর আমি যদি ইভেন চাকরি করতেছি, আই থিঙ্ক অ্যাজ ইউ নো দ্য চার্টার্ড অ্যাকাউন্টস প্রফেশন, মানে হাউ মানে তাদের কেরিয়ার সম্পর্কে আমার কাছে মনে হয় যে কোনো কেউ মানে তারা সার্চ করতে পারে। সো সো whatever it is, so far it's good, everything is good. আমি যেহেতু তোমার আসলে পজিশনটা ইন্টারেস্টিং, আমি ওইটার ব্যাপারে আরেকটু ডিটেইলস জানতে চাই যে কি ধরনের কাজ হয়। ধরো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কাজ করার পরে অডিটর একটা অপশন, হুম। অডিটিং করি, অডিটিং এর বাইরে আর কি হতে পারে কাজ? আচ্ছা, তো আমি যখন আসলে আমি ফার্ম ক্যারিয়ারে প্রথম আমি শুরু করছি হচ্ছে একনেভিন থেকে। সো একনেভিনে যেটা ছিল আমার রোলটা ছিল অন কাইন্ড অফ আউটসোর্সিং টাইপ অফ থিংস। সো আমি যেটা হইতো যে আমার ফার্ম থেকে আমি হচ্ছে কোথাও মানে কোনোটা এন্টিটিতে আমাকে মানে সেন্ড করতাম, Company এখান থেকে আমি house. কোম্পানির কাজগুলোই করতাম, বাট নট ফ্রম ফার্ম পয়েন্ট অফ ভিউ। আমি অর্গানাইজেশনে যেসব রোলগুলো ছিল ওইগুলোই প্লে করতাম। আর দেন এট দ্য এন্ড অফ দ্য আমার রেসপন্সিবিলিটি ছিল ওইখানেও ছিল, আবার ফার্মও ছিল। তো দেন আমি একেএফএম মুভ করছি যখন, মানে এই ইয়ে থেকে, মানে এই মেম্বার ফার্ম অফ ইউআই ছিল এট দ্য টাইম। তো ওইখানে আমি ফুললি হচ্ছে স্টেট অডিটে কাজ করছি। তো স্টেট অডিটের সময় আমরা যেটা করতাম লাইক হচ্ছে ইউনো ইটস ম্যান্ডেটরি ফর এভরি কোম্পানি, যারা লিস্টেড কোম্পানি তাদের অডিট করাইতে হবে। সো আমরা ওইখানে গিয়ে লাইক হচ্ছে একটা ফুল স্কোপ, মানে কোম্পানি এ টু জেড আমাদের মানে জানার একটা স্কোপ ছিল, মানে কোম্পানি সে কিভাবে বিজনেস করতেছে, তার রিস্ক গুলো কি ছিল। আর বেসড অন দিস আমাদের অ্যানালাইসিস আমরা একটা রিপোর্ট জেনারেট করতাম, যেটা হচ্ছে তোমার যারা ইনভেস্টর ছিল অথবা লাইক হচ্ছে অন্য পার্টি স্টেক হোল্ডার যারা রিলেটেড ছিল, ওরা একটা ইনফরমেশন পাইতো আমাদের এটা থেকে আর কি।
আর এছাড়া আমাদের ফার্মে এট দ্য টাইম হচ্ছে আমরা বিভিন্ন টাইপের হচ্ছে অ্যাডভাইজারি টাইপ অফ কাজ করতাম। আমাদের ট্যাক্স ছিল, আমাদের আহ, মানে অ্যাডভাইজারি ছিল, বাট অতটা এক্সটেন্ডে ছিল না। বাট দেন আমি এখান থেকে যখন আমি ইউএলএলপি তে মুভ করি, তো আমার এখন ডিপার্টমেন্ট হচ্ছে একটা লিটল বিট ইন্টারেস্টিং ডিপার্টমেন্ট। আমি হচ্ছে ফরেন্সিক্স এন্ড ইন্টিগ্রেটেড ডিপার্টমেন্টে আছি। তো আমরা নর্মালি কোর এরিয়া ইজ দ্য টু ডু দ্য ইনভেস্টিগেশন, মানে ধরো কোনো নট লাইক হচ্ছে আমরা হচ্ছে কোম্পানিকে হেল্প করি, মানে আমাদের আমরা ফ্যাক্ট ফাইন্ডিং বলি আর কি। ধরো ফর এক্সাম্পল তুমি একটা হয়তো জাস্ট এটা সাসপেক্ট করতেছো, বাট ইউ মানে বিজনেসের ডাক্তারি। এক্স্যাক্টলি, মানে এটা বলো অন কাইন্ড অফ বলতে পারো যে লাইক তুমি সাসপেক্ট করতেছো, বাট আবার তুমি চাচ্ছ না যে মানে তোমার কি রোগ আছে? এমপ্লয়ারের ডিস্টার্ব হোক। নট লাইক দ্যাট, মানে অনেক সময় মানুষ ভাবে যে লাইক ইনভেস্টিগেশন মানে হচ্ছে আমি কাউকে চোর ভেবে তার ইনভেস্টিগেশন করবো। ইটস নট লাইক দ্যাট। মানে তুমি এখন আসো, তুমি তো তোমার বিজনেস ডে টু ডে অপারেশন অথবা তুমি ওই পার্টটা দেখতেছো না, বাট ইউ আর ব্লাইন্ড অন দিস, বাট ইভেন ইউ আর সাসপেক্টিং দ্যাট মেবি সামথিং ইজ গোয়িং অন ফিশি টাইপ অফ থিংস, বাট এমপ্লয়ি ইজ নট সেইং টু ইউ। সো তখন হচ্ছে এমপ্লয়ার যেটা চায় যে মানে আই শুডেন্ট ডিস্টার্ব টু দ্য এমপ্লয়ি। ডায়াগনোস করতে হবে উইদাউট হার্টিং দ্য হেড। এক্স্যাক্টলি, আমি ওদেরকে আসলে মানে আমার ডায়াগনোস্টিক তখন ওইভাবে হবে জাস্ট টু ডিসকাস উইথ দেম হোয়াটস গোয়িং অন। মানে মেবি হচ্ছে ওইখান থেকে জাস্ট এমপ্লয়ারকে জানানো যে দিস ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য ডিসিশন অফ দ্য এমপ্লয়ার যে সে কি করবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এটাকে একটু শর্ট করি ইন্টারেস্টিং করার জন্য, যে আসলে যারা কমার্স নিবে কেন নিবে। কমার্স করলে আসলে কিন্তু সায়েন্স যেরকম মানুষের ডাক্তার হওয়া যায়, সো কমার্স করলে কিন্তু বিজনেসের ডাক্তার হওয়া যায়, রাইট? এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা স্পিড আপ করতে হবে, যেহেতু আমরা আসলে ডেয়ার ইন মোমেন্ট এসে বসছি আসলে কথা বলতে। সো এখন সুমনের কাছে যাই। সো মানে বেসিক জিনিস ফার্স্টে যেটা আছে যে তোমার স্টার্টিংটা কিভাবে হয়েছে, এন্ড দেন তোমার টোটাল জার্নিটা যদি বলো এর সাথে রিলেট করে কি। আচ্ছা, আমার স্টার্টিংটা সবারই দেখলাম ডিফারেন্ট, প্রত্যেক মানুষের ডিফারেন্ট। আমারটা লাইফ থেকে ডিফারেন্ট না? আমারটা একটু ডিফারেন্ট। আমারটা যেমন ইউসুফ ছিল সায়েন্স, জিয়াদ সায়েন্স, আমি কমার্সেই ছিলাম শুরু থেকে কমার্স? শুরু থেকে, ক্লাস 9 থেকে আমি কমার্স। এটা আমার ডেলিভারেটলি চুজ করা, কারণ আমার আবার বাড়িটা যেখানে, আমি যেখানে বড় হয়েছি, ওই এলাকাটাই হচ্ছে বিজনেস। ওখানে জব মানে কেন জব করবে মানুষ, তাই ওইটা দুই So, ধরনের মানুষ থাকে, হ্যাঁ। আইদার গভর্নমেন্ট জব করো নাহলে বিজনেস করো। বিজনেস করো। So, এর আমাদের বাইরে আর কিছু আছে নাকি? ওখানে কালচার হচ্ছে একটু বিজনেস টাইপ। মানে তো আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে বিজনেস করব, চাকরি বাকরি তো হয় না। তো এই হিসাবে কমার্স নিলে অ্যাটলিস্ট বিজনেস গুলো বোঝা যায়। কমার্সে পড়ায় হচ্ছে বিজনেস কিভাবে করে, সো হিসাবে কমার্স নেওয়া। তো আচ্ছা, এসএসসি গেল, ইন্টারমিডিয়েটও পাস করলাম। পাস করার পরে মানে আমার কেন যেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে বিজনেসটা কেমন যেন ভালো লাগতেছে না। আর আমি আশেপাশে যাদেরকে দেখতেছি, মনে হচ্ছে মানে কেউ লাইফটা এনজয় করতে পারতেছে না। Stress। সবাই স্ট্রেসে আছে বা খুব মানে তাদের লাইফটা তাদের কন্ট্রোলে নাই। সো তখন আমার মনে হলো কি করা যায়। তো আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সম্পর্কে জানতাম, কারণ আমার এক দুঃসম্পর্কের চাচা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো উনি ঢাকায় থাকে, ঢাকার ফার্ম আছে। তা আমি সিএ সম্পর্কে জানতাম। তখন সিএ করতে হলে তো আমাকে গ্রাজুয়েট করতে হবে। আচ্ছা, এটা একটা অপশন। এট দ্য সেম টাইম তখন পেপারে ওরা একটা পার্টিকুলার ইনস্টিটিউট ছিল, টিউশন প্রোভাইডার, এসিসি এর, ওরা খুব বেশি অ্যাড দিত। তো আমার এক কাজিন আছে, আমরা একসাথে পড়াশোনা করতাম। তো এই জিনিসটা সামহাও ওর চোখে পড়ে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ব্রিটিশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, বাট এটা আহ, ওই রেগুলার গ্রাজুয়েট করতে হয় না, ইন্টারমিডিয়েটের পরে স্টার্ট করা যায়। সো তার মানে কি, তখন আমার মাথায় চিন্তা ঢুকলো, তার মানে এটা তো একটা শর্টকাট প্রসেস, আমার অ্যাটলিস্ট 4-5 বছর টাইম আমার সেভ হচ্ছে। তখন আমার এটা ভালো লাগছে যে, আর ওদের অ্যাডভার্টাইজিং গুলো ছিল খুব লুক্রেটিভ, মানে এটা আই ক্যাচে ছিল। মানে কি পেপার যেটা হয় আসলে নরমাল ইনস্টিটিউট গুলো একটু ক্যাচ করা একটু বেশি করেই বলে। একটু বেশি করে বলে, so বা এটা- পেপার ওপেন করলেই এই Right. একটা অ্যাড ছিল কমন। তখন আমার মধ্যে একটু ইন্টারেস্ট জাগে। তখন আমার মনে হলো যে একটু এক্সপ্লোর করা যায়, এটা কি একটু বুঝি। সিএ সম্পর্কে আমি জানি, সিএ এর ক্যারিয়ার খুব ভালো, এইটা হচ্ছে একটা গোল্ডেন প্রফেশন, এটা খুবই হার্ডওয়ার্ক করতে হয়, এটাও জানতাম। বাট এইটা সম্পর্কে আমার মনে হলো যেহেতু ব্রিটিশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইন্টারন্যাশনাল প্রফেশনাল বডি, তো একটু জানা যায়। তারপরে আমি যেটা করলাম, আমার আরেক কাজিন ছিল ঢাকাতে, ও আমার বয়সী। তখন ও কি করবে চিন্তা করতেছে। তখন ও আমাদের নাটোরে গেল আর কি ঘুরতে ঈদের মধ্যে। তখন ও আর আমি আড্ডা দিচ্ছিলাম, তখন কথায় কথা বললাম কি করবি না করবি। তখন আমি বললাম এরকম একটা কিছু আছে, তো চল ঢাকায়। বলছে চল, তাহলে আমার সাথে চল, আমরা দুজনে যাই।
তা আমরা দুজনে চলে আসলাম ঈদের পরে, ঈদের ছুটির পরে ঢাকায়। এসে আমি 2-4টা ইনস্টিটিউটে গেলাম। তো যে ইনস্টিটিউটটা হচ্ছে ওই যে অ্যাডভার্টাইজিংটা অনেক বেশি করতো, সো আমরা ওইটাতে গেলাম। তো ওইটা হচ্ছে খুব ইমপ্রেসিভ ছিল ওদের কনভিন্সিং স্ট্র্যাটেজি। ওরা মানে এমন ভাবে আমাদের সাথে কথাগুলো বলছে যে ব্যাপারগুলো খুব ইজি ছিল। আর অ্যাটলিস্ট ইনকামটা তো স্টার্ট হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, আর ইনকামটা জাস্ট তুমি ফাউন্ডেশন কোর্স মানে সিএটি করার পর থেকে তোমার ক্যারিয়ার স্টার্টেড উইথ গুড অ্যামাউন্ট অফ মানি, অ্যাট লিস্ট একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি তুমি আর্ন করবা। সো মানে আফটার দ্যাট টাইম ইউ ক্যান ফাইন্যান্স ইওর ওন। তো এটা খুবই লুক্রেটিভ অপশন ছিল, কারণ আমাদের মধ্যে সবার মধ্যে থাকে একটা মানে নিজের টাকায় নিজে পড়বো, এই জিনিসটা খুব মানে সবার মধ্যেই কে কতটুকু পারি না পারি, বাট এটা একটা ক্রেজ কাজ করে। তো আমার মধ্যে মনে হয় স্যার তাহলে খুব ভালো হয়, 1-2 বছর পড়বো, বাবার টাকা খরচ করে এরপর নিজের টাকা দিয়ে নিজে পড়বো। তো এইটা ছিল আমার এইসিসে স্টার্টিং এর জার্নি। আচ্ছা, তারপরে ধরো এসএসসি স্টার্ট করলে, তারপর এখন যে তুমি পজিশনে আসছো, মানে ওয়ার ইউ আর, এবং তুমি এটাকে কিভাবে রিলেট করো, বা মানে কাইন্ড অফ যে তুমি যে ধরনের কাজগুলো করো ওইটাকে একটু জাস্ট বলা, সো দ্যাট সবাই রিলেট করতে পারে যে আমরা এসএসসি করলে এই ধরনের কাজগুলো করি। ফর এক্সাম্পল, তুমি ধরো সাপোজ আরিকেতে ছিলা মানে একটা টাইম, দেন এখন মনস্টার লেবে আছো। সো দুইটার কিন্তু ওয়ার্ক অফ ওয়েজ ডিফারেন্ট। সো মানে কি কি ধরনের কাজ আলটিমেটলি আমরা যেমন হলো, ও একটা ভালো কেরিয়ার শো করতেছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি রিলেটেড করে, রিলেটেড একটা এরিয়াতেই আছে, অ্যাডভাইজারি রিলেটেড। বাট তুমি তো একদম ডিফারেন্ট একটা কিসেই আছো। সো ওই কনটেক্সটে আসলে যারা অ্যাকাউন্টিং রিলেটেড কি করে, সো একটা রিয়েল কর্পোরেট জবে আসলে এক্সপিরিয়েন্সটা কিরকম হয়? ওকে, আচ্ছা, এটা স্টার্ট করে আমি আর একটু এইসিসি আমার লাইফে বা আমার ক্যারিয়ার কিভাবে ভ্যালু অ্যাড করছে এইটা নিয়ে আমি একটু কথা বলি, এরপর আমি হ্যাঁ, কোশ্চেন করতেছি। তো যেটা হয়েছে, এইসিসি তে আমরা যে জিনিসগুলো পড়ছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি, মানে এরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এগুলো নিয়ে পড়াইছে। তো আমরা তো ইনিশিয়ালি ইন্টারমিডিয়েট করার পরে আসছি, বিজনেস ওয়ার্ল্ড সম্পর্কে তো আমরা রিলেট করতে পারতাম না, জাস্ট প্রফেশনাল ডিগ্রি, বাট আমরা থিওরিটিক্যালি পড়ে যাচ্ছিলাম, কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করতেছিলাম। তো যখন ক্যারিয়ার স্টার্ট করছি, এবং এই প্রত্যেকটা টপিকই আমাকে ক্যারিয়ার স্টার্ট করার পর থেকে ইমিডিয়েটলি স্টার্ট করার পর থেকে কাজে লাগছে। কিভাবে? তো প্রত্যেকটা টপিকই ছিল খুবই রেলেভেন্ট টু দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড। আর আমার ক্যারিয়ারটা, আমার পোর্টফোলিওটা মোটামুটি অনেক ডাইভার্সিফাইড। সো আমি যখন শুরুতে সিএ ফার্মে স্টার্ট করি, সো যখন অডিট করতে যেতাম, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই অডিটিং স্ট্যান্ডার্ড, অডিটিং প্রসেস, এগুলো সবই খুব কাজে লাগতো, যেগুলো আমি জাস্ট ইমিডিয়েটলি পড়ে আসছি। সো এই প্রত্যেকটা কনসেপ্ট আমাকে হেল্প করছে। এরপর আমি মানে আমি এক সাইডে পড়ে আসলাম, এই থিওরিটাই আমি করলাম, দেন আমি কাইন্ড অফ এখন যখন সার্ভিস ওয়ার্ল্ডে গেছি, আমি সেটা অ্যাপ্লাই করার স্কোপ পেলাম। মানে এমন না যে আমি একটা পড়ে আসছি আর একটা অ্যাপ্লাই করতেছি। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যাই পড়ে আসছি সেটা আমি অ্যাপ্লিকেশন দেখছি। সো এরপর যখন আমি কর্পোরেটে মুভ করলাম, আমি আরএকে সিরামিক্স বাংলাদেশে জয়েন করলাম ফাইন্যান্সে। তখন আমার অ্যাকাউন্টিং নলেজ প্লাস আমার প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স অডিটিং রোলে, সো আমি কিন্তু মোটামুটি বিজনেস আন্ডারস্ট্যান্ডিং আমার কিছুটা হয়ে গেছে, কারণ আমি ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি ইন বিটুইন আমি অডিট করে ফেলছি। তো আমার কিছুটা বিজনেস আন্ডারস্ট্যান্ডিং গ্রো করছে, অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে, বিজনেস কিভাবে কাজ করে, এই জিনিসটা আমি মোটামুটি রিলেট করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু এসিসি থেকে আমার একটা ভালো নলেজ আমি গ্যাদার করছি বিজনেস সম্পর্কে। আর আরেকেতে আমার রোলটা ছিল মানে এইটা শুধু অ্যাকাউন্টিং রোল ছিল না, আমার এইটা ছিল একটু বিজনেস অ্যানালিস্ট রোল। সো এটা একটু স্ট্র্যাটেজি নিয়ে, এইটা মোর অন বিজনেস ওরিয়েন্টেড রাদার দ্যান অ্যাকাউন্টিং। সো আমার এই প্রিভিয়াস পড়াশোনার নলেজ প্লাস আমার বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকাউন্টিং আন্ডারস্ট্যান্ডিং, এইগুলোর উপর বেস করেই কিন্তু আমি ওখানে একটা ভালো রকম ভ্যালু অ্যাড করার সুযোগ পেয়েছি। সো এরপরে আমি যেটা হলো, আমি আবার এখন কারেন্টলি যেখানে আছি মনস্টার ল্যাবে, এটা আরেকটু ডিফারেন্ট। যেমন আমি একটা ট্রেডিশনাল বিজনেসে ছিলাম, ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতো ওরা। So এখন আসছি আমি একটা টেক কোম্পানির মধ্যেও এটা ডিফারেন্ট অপারেশন আমাদের। এজন্য আমরা ঢাকা অফিসে বসে
আমাদের দুইটা রিজন, ইউরোপ আর মিনা, এই দুইটা রিজনের ফাইন্যান্সিয়াল এন্ড টু এন্ড অপারেশন আমরা এখান থেকে দেখি। So, এতদিনকে আমি ট্রেডিশনাল বিজনেসের সাপোর্ট দিয়ে আসছি, এখন আমি আসছি একটা রিমোটলি কাজ করতেছি বাইরের কোম্পানির জন্য, আমি এখানে বসে থেকে কাজ করতেছি। আচ্ছা, এখানে আমি একটু রিলেট করেছি কারণ এখানে টপিকটা অনেকটা রিলেটেড। মানে বর্তমান ওয়ার্ল্ডে আসলে দেখা যাচ্ছে কি, নর্মালি আমরা আগে টিপিক্যাল কাজ করতে গেলে কি করতাম, ফুল ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমার ইন হাউস থাকবে, আমি এদিকে সেলস করতেছি, ইনভয়েস পাঠাচ্ছি, একজনের পেমেন্ট করবো, এটা করতেছি, দিয়ে একটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে 8-10 জন টিম মেম্বার রাখতাম। সো তুমি যেটা বলতেছো বেসিক্যালি এখানে আমি কি করতেছি, একটা বেল্টের আন্ডারে, মানে একটা কোম্পানির আন্ডারে আমার 10টা 15টা সাব কি থাকতে পারে, ব্র্যান্ড থাকতে পারে বা কোম্পানিজ থাকতে পারে। প্রত্যেকটার অপারেশন আমি কিন্তু সেন্ট্রালি এক জায়গা থেকে অপারেট করা সম্ভব, যেটাকে আমরা শর্ট টার্মে টার্মটা কি বলি, শেয়ার সার্ভিস। সো বেসিক্যালি এটা একটা নিউ ওয়ে অফ ম্যানেজিং দ্য ফাইন্যান্স, যেটা তুমি নিজে এখন এক্সপিরিয়েন্স করতেছো। এবং আমি যদি বলি এটা রিসেন্ট টাইমে মেবি উইদিন অলরেডি হয়ে গেছে বিগ কোম্পানিজের ক্ষেত্রে, মেবি উইদিন ফিউ ইয়ার্স ছোট কোম্পানিগুলোও এই টাইপের সার্ভিস নেওয়া স্টার্ট করতে হবে। আদারওয়াইজ কস্ট ওয়াইজ যদি তুমি নিজেকে সেভ না করতে পারো, তুমি কিন্তু সার্ভিস ডেলিভার করে স্যাটিসফাই হবে না। কারণ একজন যদি 10 টাকা খরচ করে 20 টাকা সেল করে 10 টাকা প্রফিট করে, তুমি তো 15 টাকা খরচ করে 20 টাকা সেল করে সেম ভাবে তুমি সাস্টেন করতে পারবে না। সো যেসব জায়গায় আসলে কস্ট সেভ করার মতো, সেটা যে এক্সপ্লোর না করবে, সে কিন্তু এখানে একটু লুজ করার চান্স আছে। সো এই তোমার এই ক্যারিয়ারটা আসলে ওই ফিউচার ওরিয়েন্টেড কিসের জন্য খুবই রিলেটেড। সো তুমি আরেকটু যদি অ্যাড করো, কোনো কিছু যদি বলার থাকে সেটা হেল্পফুল হবে। আচ্ছা, আমি বলতেছি এর মধ্যে আমি যে বলছিলাম যে আমার এই ক্যারিয়ার জার্নিতে এইসিসি আমাকে কিভাবে হেল্প করছে, আমি ওইটা তার একটু ব্যাক করি। হুম। তো এই এতটুকু জার্নির মধ্যে এইসিসি আমাকে যে নলেজটা আমাকে অ্যাকোয়ার করতে হেল্প করছে, সেই নলেজটা আমি ইমিডিয়েটলি কনভার্ট করতে পারছি। কিভাবে? আমি যখন আমার সিএ ফার্মের ক্যারিয়ার শুরু করলাম, এই নলেজটাকে আমি কনভার্ট করে প্রফেশনাল লাইফে নিয়ে গেছি। সিএ এই প্রফেশনাল প্র্যাকটিসিং ফিল্ড থেকে আমি আবার কর্পোরেটে নিয়ে গেছি একটা বিজনেস রোলে। ওইখান থেকে আবার আমার এই স্কিল, এই নলেজটা আমি কনভার্ট করে আনতে পারছি আমার কারেন্ট রোলে। তো আমি এটাই বলতে চাচ্ছি, এইসিসি আসলে ব্যাপারটা হচ্ছে তাদের যে সিলেবাস, যে ভাস্ট এরিয়া অফ মানে কন্টেন্ট, যেই সাবজেক্টগুলো আমাদেরকে পড়ানো হয়, এগুলো খুবই মানে বিজনেস ওয়ার্ল্ড রিলেটেড, মানে রিলেটেড খুবই রিয়েল ওয়ার্ল্ড। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করব এখানে, আসলে বাই চুজিং সিএ অর এসিসিএ তুমি কিন্তু ইমিডিয়েটলি ইন্ডিকেট করতেছো যে ইউ আর এ পার্সন যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, এবং ইউ আর রেডি টু ফাইট এনি সর্ট অফ প্রবলেমস, এবং তুমি সলভ করার জন্য রেডি। ইটস নট লাইক যে তুমি অলওয়েজ পারবো এরকম না, বাট এটলিস্ট মেন্টালি আমি রেডি যে আমার সামনে তুমি যে ধরনের প্রবলেমে এনে দাও আমি এটা ফাইট দিব। সো ওইখানে কিন্তু অনেকটা আগে যাওয়া যায়, যে অন্যান্যদের চেয়ে তুমি কিন্তু মেন্টালি অনেকটা আগে। সো যেটা তুমি বললা, সো এখানে একটা হিউজ পয়েন্ট ছিল কি, তুমি কিন্তু ওপেন টু লার্ন এট দিস স্টেজ অলসো। সো যখন তুমি এখানে নিউ সিচুয়েশন বলতে গেলে না, যে তুমি এখানে একটা সিঙ্গেল কোম্পানির অপারেশন বা ফাইন্যান্স ম্যানেজ করা একটা জায়গায় বসে কিন্তু ইজি, বাট তুমি এট দ্য সেম টাইম তুমি 5টা 10টা কোম্পানির ফাইন্যান্স অপারেশন সেন্ট্রালি এক জায়গা থেকে ম্যানেজ করা, এট এ টাইম 5টা জায়গায় কনসেন্ট্রেট করা নট ইজি। সো ওই যে চ্যালেঞ্জ গুলো ফেস করে করে আসা, এক একটা এক্সাম কিন্তু এক একটা হিউজ ফাইট দিয়ে সবাই কিন্তু পাস করে। সো ওই যে ট্রেনিং গুলা, দেন অডিট ফার্মের স্ট্রেস, আমরা হয়তো ডিটেলসে যাচ্ছি না, বাট যারা অডিট ফার্মের সাথে রিলেটেড তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি অডিট ফার্মের জার্নিটা কিরকম থাকে। সো ওই একটা রিয়াল যখন ট্রেনিং ফেজ দিয়ে মানুষ যায়, তখন জব লাইফে আসার পর সবকিছু অনেক ইজি মনে হয়, কোনো স্ট্রেসে আসলে ওই স্ট্রাগলটা আর হয় না, তখন ইজি হয়ে যায়। ওকে, সো আমি একটু অ্যাড করি এখানে। এখন কারেন্ট ওয়ার্ল্ড, স্পেশালি আফটার মানে কোভিড সিচুয়েশন, মানে ওয়ার্ল্ড ইজ ওপেন, এখন কিন্তু কোনো বাউন্ডারি নেই। রাইট। সো এখন আমাদের স্কিল গুলাই, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মানে যা রিয়েলাইজ করছি, আমার স্কিল গুলো আমি এমনভাবে ডেভেলপ করতে হবে যেটা রেডিলি আমি কনভার্ট করতে পারি। আমার ডিফারেন্ট ডিফারেন্ট রোলে গেলেও যেন আমার স্কিলটা আমি অটো কনভার্ট করতে পারি। তো আমি সবসময় যেন আপ টু দ্য মানে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস কি হচ্ছে, নতুন ট্রেন্ড কি, এগুলো যেন আমি আপ টু ডেট থাকতে পারি। এটা এখন আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বললা, যে আমি যদি কিছু শেয়ার করি, আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং আমার এই ক্যারিয়ার থেকে, এখন আমি যে রোলটা প্লে করতেছি, বাংলাদেশে বসে দেশের বাইরের কোম্পানির সাথে কাজ করি, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমার কলিগসরা কাজ করে, ওদের সাথে আমরা ডেইলি লাইফে কাজ করতেছি। সো এই রোলটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে
আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে ওপেন হতে হবে, সবসময় ফ্লেক্সিবল হতে হবে, আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারতে হবে, আর হচ্ছে তোমাকে কি বলবো, এই চেঞ্জ গুলা অ্যাডপ্ট করার ক্যাপাসিটি থাকতে হবে। এটা তো ভেরি ট্রু। মানে বর্তমান কারেন্ট ওয়ার্ল্ডে যে হারে টেকনোলজি ফাস্ট মুভ করতেছে, কেউ যদি ওই চেঞ্জটা নিতে রেডি না হয় তাহলে কিন্তু মানে অবসোলেট হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো 1 or 2 years টাইম মানে দেখা যাবে যে তোমার কাছে মনে হবে যে অন্য একজন আগে যাচ্ছে, আমি কেন পারতেছি না। আমি কেন পারতেছি না। মেইন রিজন ইজ ইন বিটুইন হয়তো আমরা নিজেদেরকে ওই চেঞ্জেস গুলোর সাথে পরিচিত করাই নাই, ডেভেলপ করে নাই। আর এই রোলটাতে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমার যেটা লার্নিং, এখানে এই সমস্ত রোলে কাজ করলে কি হবে, তুমি নিজেকে ওয়ার্ল্ড মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবা। কি জন্য, আমি লিমিটেড এরিয়াতে নিয়ে যখন কাজ করব, আমার লিমিটেড ইন্টারাকশন হবে লিমিটেড পিপলের সাথে। আর যখন তুমি ইন্টারন্যাশনালি কাজ করবা, ডিফারেন্ট ডিফারেন্ট দেশের ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে যখন কথা বলবা, ওদের স্কিল সম্পর্কে, ওদের এক্সপেকটেশন সম্পর্কে তোমার কিন্তু একটা আইডিয়া আসবে। তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার গ্যাপটা কোথায় বা তোমার স্ট্রেংথ কোথায়, তুমি কিন্তু ওই জায়গাগুলোতে ফোকাস করতে পারবা। সো এই রোলগুলো এখন আমার মনে হয় যে আমাদের টাইম চলে আসছে, আমাদের একটু ফ্লেক্সিবল হতে হবে। আমরা শুধু ওই মানে বাংলাদেশ লোকাল মার্কেট নিয়ে আর চিন্তা করার সময় নেই। এখন হচ্ছে আমাদেরকে ধরে নিতে হবে ওয়ার্ল্ড ইজ মাই মার্কেট। রাইট। থ্যাংক ইউ সুমন, অনেক ডিটেইল এক্সপিরিয়েন্স শেয়ার করলো। এবার আসি ইশতিয়াকের কাছে। সো সেম ওয়েতে, যেহেতু আমরা অলরেডি 3জনের ক্রস করে আসছি, আমাকে ইন্ট্রোডিউস করার কিছু নাই বা কোশ্চেন নতুন করে দেওয়ার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, তো সবারই ইন্টারেস্টিং এর মতো আমারটাও ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে। তো আমি ক্যারেট কলেজে ছিলাম, ক্যারেট কলেজ থেকে হচ্ছে এসএসসি এইচএসসি করেছি। তো ক্যারেট কলেজে হচ্ছে কমার্স নেওয়ার কোনো সুযোগ নাই, ইদার সায়েন্স আর হচ্ছে আর্টস। তো যারা ক্যারেট কলেজে সবাই যারা ভালো স্টুডেন্ট বা ম্যাক্সিমামই, যদি 50 জন করে থাকে এভারেজে প্রত্যেক ব্যাচে, তো বেশিরভাগই সায়েন্স নেয়, হয়তো কয়েকজন হচ্ছে আর্টস নেয় বা তাদেরকে হচ্ছে জোর করে দেয়া হয়। তা আমি তাদের ভিতরে একজন, যাকে আমার জোর করে আর্টস দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ফাইনাল ক্লাস 8-এর ফাইনাল ম্যাথ পরীক্ষায় হচ্ছে আমি ফেল করে বসছি। তো ম্যাথ যদি ফেল করি তাহলে তো সায়েন্সে যাওয়ার কোনো উপায় নেই। মানে আজকের কম্বিনেশনটা কিন্তু খারাপ হয় না। সায়েন্স, কমার্স, আর্টস, মানে এভরিথিং ইজ হিয়ার। মানে কম্পেয়ার করার মতো যদি দরকার হয়। সো আমাদের ব্যাচে আমরা 5 জন এরকম হচ্ছে আর্টসে গেলাম। আমাদের নাম ছিল পঞ্চপাণ্ডব। আমরা সারাদিন তাইরে নাইরে করে বেড়াতাম, সায়েন্স পার্টি সবাই ডিস্টার্ব করে বেড়াতাম। এইভাবে এসএসসি পাস করলাম, এইচএসসি পাস করলাম। এবং ক্যাডেট কলেজ থেকে নর্মালি সবার টার্গেট থাকে যে হচ্ছে আর্মিতে যাওয়ার। সো আলটিমেটলি আল্লাহর রহমতে গ্রিন কার্ড পেয়ে আমি আর্মিতেও জয়েন করলাম। তো তারপরে হয়তো রিজিকে আল্লাহ লিখে রাখিনি, এই কারণে মেডিকেল রিজনে আবার হচ্ছে আমাকে এখানে কিছুদিন ট্রেনিং করার পরে আমাকে আবার বের হয়ে আসতে হলো। তো যখন বের হয়ে আসছি তখন একটা ছিল যে ওই গভর্নমেন্ট ভার্সিটিতে হচ্ছে 2বার হচ্ছে পরীক্ষা দেওয়া যায়, যেবার আমি এইচএসসি দিচ্ছি সেবার এবং তারপরের বছর। তো এরপরে আর হচ্ছে পরীক্ষা দেওয়া যায় না। তো আমি যে টাইমে হচ্ছে বের হয়ে আসলাম, তো ওই টাইমে অলরেডি আমার সেকেন্ড টাইম গভর্নমেন্ট ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার অপশন গুলো চলে গিয়েছে। সো আমাকে এরপরে যদি আমাকে তাহলে গ্রাজুয়েশন করতে হয়, তাহলে আমাকে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে গ্রাজুয়েশন করতে হবে। তো তখন আদার অপশন কি খোঁজা যায় ওইভাবে খুঁজতে খুঁজতে তখন আব্বু হচ্ছে আমাকে একটা অপশন দিল, যে এই সুমনের মতো যে পেপারে অ্যাড দেখে যে এরকম এসএসসি বা চার্টার্ড অ্যাকাউন্টিং আছে, তাহলে তুমি ওগুলা করতে চাও কিনা। তো চার্টার্ড অ্যাকাউন্টিং সম্পর্কে আব্বু একটা ধারণা দিল যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এটা তো আমরা তো শুনি যে এটা ভালো, যদি কেউ, কিন্তু সবাই তো জানি যে এটা খুব কঠিন, পাশ করে না, কিন্তু যদি করে তাহলে তার ক্যারিয়ারটা ভালো। তো আমার আরেকটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে থেকে ওই আর্মি থেকে তখন এসে চলে আসছে। ও ঢাকায় ছিল আর আমি তখন, আমার বাসা তখন টাঙ্গাইলে ছিল, আমি টাঙ্গাইলে ছিলাম। তো আমার ওই ফ্রেন্ডকে আমি একটু পাঠালাম যে আইসিএবি তে গিয়ে একটু খোঁজ নাও যে কি অবস্থা। ও এখন হচ্ছে টার্কি থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে দেশে বিজনেস করছে। তো ও আইসিবি তে গেল, আইসিবি তে গিয়ে খোঁজ নিল যে ওই আইসিবি তে করতে গেলে অবশ্যই হচ্ছে গ্রাজুয়েশন লাগবে। তো আমার তো তখন হচ্ছে ইমিডিয়েট কোথাও একটা জয়েন করা দরকার, যেহেতু আমার ফ্রেন্ডরা যারা আছে ওরা অলমোস্ট ওদের হচ্ছে কমিশন র্যাঙ্কের শেষে চলে গেছে ট্রেনিং শেষ করে।
তো আমি যদি এখন আবার নতুন করে শুরু করি, আমি দেখা যায় যে আমি তখন মেন্টালিটি একটা ছিল যে আমি হয়তো পিছিয়ে পড়তেছি বা সামথিং কিছু একটা। সো এই কারণে শর্টকাটে যে সুমন যেটা বলো যে শর্টকাট কোনটা, যে এইচএসসির পরে, ইভেন এসএসসির পরেও তখন যে এসএসসি এ শুরু করা যাবে। তো এইচএসসির পরেই নাকি হচ্ছে এসএসসি শুরু করা যাবে। তো যে একটা, যে মেইনলি ওই টাইমে বাংলাদেশে এসএসসি এটাকে পপুলার করার জন্য যে টিউশন প্রোভাইডারটা হচ্ছে মানে প্রশংসার দাবি রাখে, তো তাদের কাছেই গেলাম তাদের অ্যাড দেখে। তো তারা একটা প্যাকেজ দিচ্ছিল যে কম একটা প্যাকেজে ফুল এসএসসি এর পেমেন্ট ইনস্ট্যান্ট করে আমাকে আর ফুল এসএসসি এর টাইমে তাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, শুধু আমার যে টিউশন ফি যেটা বা বা এক্সাম ফি যেটা শুধু সেটা দিলেই হবে, ওইরকম একটা প্যাকেজ ছিল। সো বাসায় প্যারেন্টসকে জানানোর পরে তারা ইমিডিয়েট টাকা পাঠিয়ে দিল যে আচ্ছা যেটা হয় তোমার এখন, যেটা তাড়াতাড়ি করলে যেটা সুবিধা হয়, কারণ এখানেও যে মার্কেটিং আসেন, বেশি দিন কষ্ট করতে হবে না, তাড়াতাড়ি একটা লাইফ চলে আসবে, হ্যাঁ আপনি আপনার ফ্রেন্ডদের চেয়ে আগে যাবেন, এরকম সামথিং কিছু একটা। যাই হোক, তারা মার্কেটিং এর জন্য যেটা বলছে সেটা তো বলছেই, একদম ট্রু না হলেও একদম ফলসও কিছু একটা বলা নাই। তো তারপরে ভর্তি হলাম, ক্লাস করলাম, ওখানে থাকলাম, তারপরে ওখানে আবার টিচার হিসেবেও কিছুদিন কাজ করলাম, তারপর ওখান থেকেই আবার হচ্ছে অডিট ফার্মে গেলাম। তো একটু ইন্টারফেয়ার হ্যাঁ। জাস্ট এখানে একটু রিলেট করে দেওয়ার জন্য যে আসলে মানুষ যদি ডিটারমাইন্ড থাকে বা ওই যে মানে সবারই কিন্তু একটা পেইন পয়েন্ট ছিল দেখা যাচ্ছে, সামহাও হয়তো আমরা ওই পেইনটা ফিল করছি দেখেই হয়তো চাইছিলাম যে বেটার কি করা যায়, ওইটা থেকেই কিন্তু এই কিসে আসে এবং ওই পোস্ট থেকেই কিন্তু ইভেন অনেকেই মনে করে যে আর্টস স্টাডি করতেছি মানে একদম আমি আর কিছুই করতে পারবো না। বাট আমি যদি আসলে রিয়েলি ফাইট দিতে চাই, ইট ডাজন্ট ম্যাটার যে আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি, রিয়েল ফাইট দিলে আপনি যে কোনো কাজেই আসলে কনভার্ট করা পসিবল বা সাকসেসটা আনা পসিবল। ওকে, ইন্টারফেয়ার করলাম একটু। তারপরে হচ্ছে ফার্মে থাকলাম, ফার্ম থেকে তারপরে ফার্মে কাজ করার সময় একটা ব্যাংক থেকে হচ্ছে জবের অফার আসলো। তারপরে ফার্মের সাথে কথা বলে, ফ্যামিলির সাথে কথা বলে ব্যাংকে সুইচ করলাম। এখন ব্যাংক যেটা নর্মালি আমাদের দেশে ব্যাংকের, আমরা এসএসসিএ তে যে পড়াশোনা করে আসি আমাদের, আর আমরা এসএসসিএ তে যে ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টিং রিলেটেড যে জিনিসগুলো পড়ে আসি, বাংলাদেশে মোটামুটি সেটা ফলো করা হয়। কিন্তু ব্যাংকের জন্য যে রেগুলেশন গুলো সেখানে কিছু কিছু আবার বেন্ড করে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকের জন্য আবার আলাদাভাবে কিছু রেগুলেশন সেট করে দেয়। সো একেবারে ফুল ফ্লেজড যে এসএসসি তে আমি যেগুলো পড়ে আসছি সেগুলো আমি হুবহু কপি আমি ব্যাংকে পাচ্ছি, জিনিসটা সেরকম না। কিন্তু এটা একটা কাজ হচ্ছে যে ফুল ফ্লেজড হয়তো কপি আসছে না, কিন্তু এমনও না যে এ থেকে বাংলাদেশ ব্যাংক সেটাকে জেড করে ফেলেছে। অ্যাটলিস্ট হচ্ছে কাছাকাছি জিনিসটা রেখে হয়তো কিছুটা ফ্লেক্সিবিলিটি বা কিছু কিছু জায়গায় কিছুটা রিজিড করে হচ্ছে রেগুলেশন গুলো। মানে বেসিক্যালি ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে অ্যাডজাস্ট করে নিছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে, বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে অ্যাডজাস্ট করে নিছে। যেগুলো দরকার সেভাবে অ্যাডজাস্টেড করে নিয়েছে। তো প্রথমে যেটা একটা সবার কথা আসতো, আপনি এসএসসি করে আসছেন, এসএসসি তো ব্রিটিশ ডিগ্রি, এটা দিয়ে ব্যাংকে কি করেন? ব্যাংকে তো সিএ ছাড়া কোনো কিছু হবে না বা লোকাল সিএ ছাড়া। তো আলটিমেটলি আমরা কাজ করতেছি, আরো অনেকে, আমার সাথে আরো একজন হচ্ছে এসএসসি জয়েন করেছিল ইয়ে ব্যাংকে, এখন কাজ করছি। বা এখন বিভিন্ন জায়গায় যখন হচ্ছে ওই বিভিন্ন ব্যাংকের যে জব অফার গুলো থাকে বা জব যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, সেখানেও কিন্তু এখন শুধু লোকাল সিএ বা আইসিএবির সি এর সাথে সাথে কিন্তু পাশাপাশি এসিসি এর কথা ম্যান্ডেটরি করা লাগে। তো এটা হয়তোবা আমরা কতটা ইম্প্যাক্ট করেছি তা না, কিন্তু আলটিমেটলি এসিসি অ্যাজ এ প্রফেশন হয়তোবা সেই পজিটিভ ইম্প্যাক্টটা ফেলেছে, যেখানে আমরা এখন আইসিএবির পাশাপাশি এসিসি এটাকেও হচ্ছে তারা এখন মেনশন করছে তাদের রিকোয়ারমেন্ট হিসাবে। অবশ্যই আমরা যখন স্টার্ট করছি তখনকার চেয়ে তো এখন মানুষ বেশি অ্যাওয়্যার, এন্ড অবশ্যই এর ইন বিটুইন অনেকেই মার্কেটে গেছে, এটা একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি আছে। এবং মানুষ এটলিস্ট এখন কম্পেয়ার করতে পারে যে হ্যাঁ, নর্মাল একটা রিসোর্সের সাথে যদি আমি একজন প্রফেশনাল কোয়ালিফাইড কাউকে কম্পেয়ার করি, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স। সো এটার প্রেক্ষিতেই বলা যায় যে এটার একটা চেঞ্জেসটা আসছে। মানে অ্যাটলিস্ট কেউ যদি পজিটিভ ইম্প্যাক্ট না ফেলে, অ্যাটলিস্ট তার মানে নেগেটিভ ইম্প্যাক্ট যে পড়েনি এটুকু অ্যাটলিস্ট আমরা ভালো মতোই বলতে পারি। রাইট। সো ওকে, ইট ওয়াজ এ গুড ডিসকাশন। সো এখান পর্যন্ত সবারই মোটামুটি ডিটেইল আলোচনা হয়েছে। জিয়াদের
কেরিয়ার পার্টটুকু একটু শর্ট হয়ে গেছে। আমি চাই যে আসলে জিয়াদের বিশেষ করে রিসেন্ট যে কেরিয়ারটা এটা একটু বলার জন্য, কারণ ওইখানে ভালো একটা এক্সপিরিয়েন্স জোন আছে যেটা হয়তো অনেকের শুনলে কাজে লাগবে। যেরকম সুমনের একটা কি ছিল, তুমি এখন অগমেডিক্সে কাজ করতেছো, অগমেডিক্সে তুমি তো মোটামুটি রিপোর্টিং চ্যানেল বলো সবকিছু কিন্তু ইউএস এর সাথে সবকিছু করা লাগতেছে। সো হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স, বা ওইটা তুমি কিভাবে এনজয় করো? সো মাই ট্রানজিশন ওয়াজ গুড। আর এখন যে স্কোপে আমরা কাজ করছি, যেটা আসলে ওই সুমনের সাথে রিলেট করছিলাম, যে অনেক কিছু তো আমরা আহ, এরকম সিলেবাসে হয়তো আমাদের এক্সিস্টিং যে কারিকুলাম চলছে, হয়তো আমরা এটা শেষ করে কাজের সময় গিয়ে ওইটা রিলেট করতে পারি না। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে যে সিলেবাসটা আমরা পড়ে আসছি এক্স্যাক্টলি ওইটাই আমরা করতেছি। আমরা কর্পোরেট গভর্নেন্স এক্স্যাক্টলি ওই ফাইলিংটা করতেছি, এসওএস ফাইলিংসটা করতেছি, সার্ভান্স অক্সলি পড়তেছি, আমরা এফআরএস আইএএস করতেছি। আর এখানে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা হয়েছে যে আহ, তোমার টিম হিসেবে কাজ করা, দ্য আদার পার্ট অফ ইউর টিম ইজ সিটিং হচ্ছে আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। এটা একটা খুব ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং দ্য টাইম জোন ইজ অলসো ডিফারেন্ট। সো উই আর, আমি যাদের সাথে কাজ করছি তাদের সাথে আমার টাইম জোনটা 11 আওয়ার হেড। সো আই এম 11 আওয়ার হেড অফ দেম। সো আমার ওইখানে যখন সকাল, ওদের ওইখানে তখন রাত, তো ভাইস ভার্সা ওভাবে। তো এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তো অবশ্যই। আর মানে বাং- এখানে এসএসসিতে তো তোমাকে একটা প্ল্যাটফর্ম দিছে, বা Right, professional definitely, qualification, যে definitely. তোমাকে ফরেন অর্গানাইজেশন গুলো ভ্যালু করতে পারে। Right. এবং দ্য থিং ইজ দ্যাট যখন আমি ওদের সাথে ম্যাচ আপ করতে পারতেছি দেখে তো আমি ওদের সাথে আছি। রাইট। সো এটা একটু রিলেট করে যদি বলো। সো তোমার আসলে আমাদের যে সিলেবাসটা, আমি আসলে কোনোটাকেই ওভাবে পয়েন্ট আউট করতে চাচ্ছি না যে ইট কুড বি সিএ অর এসএসসি। দ্য থিং ইজ যে চার্টার্ড অ্যাকাউন্ট, প্রফেশনাল কোয়ালিফিকেশন। প্রফেশনাল কোয়ালিফিকেশন, এই সিলেবাসটাই আসলে অনেক বেশি অ্যাডভান্স। যে বর্তমান বিজনেসটা কিভাবে হয়, কারণ এটার পেছনে অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হয়, যে এই সিলেবাসটা এখন ইনক্লুড করছে এই। একটা ইম্পর্টেন্ট পার্ট হলো কন্টিনিউয়াস কিন্তু চেঞ্জেসটা এড করতে হয়। রাইট। So that means that we are studying most up to date version of the study, যেটা আসলে অ্যাকাউন্টিং ফিল্ড বা ফাইন্যান্স Exactly. হওয়া উচিত। এক্স্যাক্টলি। যেমন হচ্ছে যে যেমন এই একটা প্যান্ডেমিক গেল, প্যান্ডেমিকে আসলে বিজনেসের কিরকম ইম্প্যাক্ট পড়ছে, এটা আসলে ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে কিভাবে কিরকম পড়ছে, ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে কিভাবে কিরকম পড়ছে, গুডউইলে কেমন পড়ছে, এটা কিন্তু আমাদের সিলেবাসটা ডিফাইন করে দিচ্ছে যে এটা এরকম হবে, পসিবল সিনারিও এরকম হতে পারে। দেন ইউ ক্যান রিলেট যে এটা তোমার বিজনেসে কিভাবে ইয়া করলো, যেটা হয়তো অন্য সিলেবাসের স্টুডেন্টসদের ক্ষেত্রে বা অন্য অ্যাকাউন্টিং স্টুডেন্টসদের জন্য প্রবাবলি ইটস আ বিট টাফ, কারণ এই সিলেবাসটাই আসলে ওদের নাই। মানে এটা এইভাবে যে আসলে থিঙ্ক করা দরকার, রাইট, ওইটাই তো অ্যাওয়ারনেস। এটাই আসলে নাই। সো এক্ষেত্রে তো আসলে প্রফেশনাল কোয়ালিফিকেশন একটা অনেক বড় অ্যাডভান্টেজ দেয় হয়তো। আমি যে ফ্লোরটাতে এখন দাঁড়াই, এটা প্রফেশনাল বডির সাথে না থাকলে প্রবলি আমি এখানে থাকতাম না। তো এটা তো ডেফিনেটলি একটা বড় অ্যাডভান্টেজ দিয়েছে। তারপরে হচ্ছে কমিউনিকেশন। তো আমরা তো বেশিরভাগ ছেলেরা যে ইয়েতে পড়ছে সেটা হচ্ছে বাংলায় পড়ছি আমরা। তো এই ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার। এই কমিউনিকেশনটার জন্য আমরা অনেক জায়গায় হয়তো যে আমরা যতটুকু জানি সেটা আসলে বোঝাতে পারছি না, যে আমি এটা জানি, তুমি যেটা বলতে চাচ্ছ, তুমি যেটা চাচ্ছ দ্যাট আই ক্যান ডেলিভার, এটা আসলে আমি বুঝাতে পারছি না, এই জন্য এটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, এই অপরচুনিটিটা আমি নিতে পারছি না। সো এখানেও তো একটা অ্যাডভান্টেজ দিচ্ছে প্রফেশনাল ডিগ্রি। ট্রু, মানে একদম শুরু থেকেই মানে গড়ে তোলা যেটাকে বলে, একদম। মানে প্রত্যেকটা স্টেজেই হ্যাঁ, তুমি আর অনেকটা প্রিপেয়ার হয়ে যাচ্ছ কি ফিউচারের জন্য। প্রত্যেকটা স্টেজ কিন্তু আমরা এট এনি পয়েন্ট অফ টাইম ক্যাশ করতে পারতেছি। ওকে, আচ্ছা এখন যেহেতু আমরা মিস্টার অ্যাকাউন্টেন্টের লোগো পিছনে নিয়ে কথা বলতেছি, সো ওভারঅল সবকিছুর সাথে সবারই মোটামুটি কিন্তু আমাদের অডিট ফার্মের একটা জার্নি গেছে। সো বাট মিস্টার অ্যাকাউন্টেন্ট যদি বলি, এটা তো অডিট ফার্ম না, ইটস এন কাইন্ড অফ অ্যাকাউন্টিং আউটসোর্সিং ফার্ম। সো হাউ ডু ইউ অল থিঙ্ক যে এটা আসলে কতটুকু ডিফারেন্ট, বা এখানে যে এক্সপিরিয়েন্সটা এটা একজনকে কিভাবে ভ্যালুয়েট করতে পারে? এখানে আমার কাছে যেটা মনে হয়, ইটস আ গ্রেট প্ল্যাটফর্ম টু এক্সপ্লোর। কারণ যেটা হয় যে বাংলাদেশের কোনো অডিট ফার্মে থেকে
আমি কিন্তু কানাডার একটা কোম্পানির ফিনান্সিয়ালস এর মধ্যে আমার এক্সেস নাই। আমি কিন্তু আসলে ইউএস এর একটা অডিট ফার্মের সাথে এক্সেস নাই। আমি কিন্তু জানি না যে গ্যাপটা কিভাবে হয়। আমি শুধু জানবো আইএএস আইএফআরএস টা, কারণ আমাদের অ্যাকাউন্টেন্সি বডি এটা ইমপ্লিমেন্ট করছে এখন, এটা আমরা ফলো করছি। কিন্তু ইউএসএ তে কিন্তু এটা হচ্ছে না, এটার সাথে গ্যাপটা জানতেছে। সো মিস্টার অ্যাকাউন্টেন্ট কিন্তু এই একটা প্ল্যাটফর্ম টু কিপ দ্যাট ব্ল্যান্ড। সো আমার এক্সপিরিয়েন্সটা কার্ভ কিন্তু আমি এখানে করতে পারছি। এটা একটা অনেক বড় অপরচুনিটি। আরেকটা হচ্ছে যে আমি যখন ডিফারেন্ট ন্যাশনালিটিস এর মানুষদের সাথে কাজ করব, তখন এমনিতেই কালচারালি আমি অনেক ফিট হব। মানে একটা অ্যাডভান্টেজেস যে আমি আসলে মানে Right, আমি আমার যখন একটা ক্লায়েন্ট থাকবে জাপানিজ, সাপোজ ধরে নিলাম মিস্টার অ্যাকাউন্টেন্টের একটা ক্লায়েন্ট আছে জাপানিজ, একজন কানাডিয়ান, একজন বিএস, কারণ ফ্লোর তো ওপেন এখানে রাদার দেন দ্য কনভেনশনাল অডিট ফার্মস। সো একজন জাপানি ন্যাশনালস কিভাবে চিন্তা করে তার কেরিয়ার নিয়ে, একজন ইউএস এর ন্যাশনালস কিভাবে চিন্তা করে তার কেরিয়ার নিয়ে, ও ওয়ার্কটাকে আর লাইফটাকে কিভাবে দেখছে, এটা কিন্তু টেকনোলজি কিন্তু একটা ইউজ টেকনোলজির ইউজটা রাই। সো এটা তো আসলে ওইটার মধ্যেই আসবে ইন্টিগ্রেটেড, ওদের সাথে ওদের তো লাইফের সাথে এটা রিলেটেড। সো এই রিলেশনটা আসলে বাংলাদেশের কোনো অডিট ফার্মের থেকে ওই অ্যাক্সেসটা একটু টাফ। মানে মিস্টার অ্যাকাউন্টেন্টের এই যারা এখানে আছেন তারা যতটা প্রিভিলেজড, ওরা অতটা প্রিভিলেজড না। গুড ইনসাইট। মানে জিনিসটা হলো আমি যদি আমার নিজে দেখে বলি, এটা যতটুকু একটা ভ্যালিডেট করবে যদি রাইট। এবং আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই রাজন, সেটা হচ্ছে যে একটা যখন একটা সিএ ফার্ম থেকে একটা ছেলে বের হয়, তখন ওর যে অ্যাকাউন্টিং টুলস এর সাথে কিন্তু পরিচিতিটা খুব কম। কারণ অডিটর হিসেবে আমি কিন্তু একটা রেডি প্রোডাক্ট পাই, উইচ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস উই গট, এটা কিন্তু আমরা রেডি টেমপ্লেটস থাকে বা Right. ওয়ার্ক পেপারের কিন্তু আমি রেডি পাচ্ছি, স্টেটমেন্টস গুলো আমি রেডি পাচ্ছি। কিন্তু এখানে যদি আমি কাজ করি, প্রবাবলি আমার কুইক বুকসে কাজ করার এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে, আমার এসএপি তে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, আমার টিপালটিতে হয়ে যাচ্ছে, নেটসুটে হয়ে যাচ্ছে, জোহো বুকসে হয়ে যাচ্ছে, জেরোতে হয়ে যাচ্ছে। এই যে এই এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু আসলে প্রাইসলেস। এটা এই শর্ট টাইমে ওইখানে এক্সপ্লোর করাটা কিন্তু ইজ লাইক নিয়ার টু ইম্পসিবল, আই উড সে। আমি এখানে একটু অ্যাড করি যে এইসব জিনিসের জন্য, ট্রেনিং এর জন্য কিন্তু মানুষ হচ্ছে পেমেন্ট করে Yes. হচ্ছে, হ্যাঁ ট্রেন হচ্ছে। আর এখানে তুমি এটা শেখার জন্য তোমাকে ওটাকে পেমেন্ট করা হচ্ছে, এন্ড ফ্রম দ্য ডে ওয়ান। হ্যাঁ ফ্রম দ্য ডে ওয়ান। সো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ আমার। আচ্ছা আমি একটু অ্যাড করি। Okay. সো মিস্টার অ্যাকাউন্টেন্ট সম্পর্কে যদি বলতে হয়, দেখেন আমার সিম্পল দুইটা ফাইন্ডিংস আছে। সো মিস্টার অ্যাকাউন্টেন্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি সার্ভিস প্রোভাইডার। এখন আমাদের তো বাংলাদেশেও অনেক সিএ ফার্ম আছে যারা অডিট অ্যান্ড অ্যাসুরেন্স সার্ভিস দেয়, অ্যাট দ্য সেম টাইম অ্যাডভাইজরি সার্ভিসও দেয়। তো ওইটার সাথে মিস্টার অ্যাকাউন্টেন্টের ডিফারেন্সিয়েট আমি এভাবে করব, মিস্টার অ্যাকাউন্টেন্টের চিন্তা ভাবনা কিন্তু বর্ডারলেস, হোয়ারএজ আমাদের লোকাল ফার্মগুলো চিন্তা করতেছে ন্যাশনালি। তার মার্কেট মানে ফোকাস টার্গেট মার্কেটটা খুবই ছোট। সে চিন্তা করতেছে আমার 10টা বা 20টা অডিট অ্যাসুরেন্স ক্লায়েন্ট থাকবে, আমার আরো কিছু অ্যাডভাইজারি ক্লায়েন্ট আমি পাবো, এই ধরনের অ্যাডভাইজারি দেবো। বাট মিস্টার অ্যাকাউন্টেন্ট কিন্তু তার মার্কেটটাই ডিফারেন্ট, তার ফোকাসটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। এখন মিস্টার অ্যাকাউন্টেন্টের এখানে অ্যাডভান্টেজটা কি? মিস্টার অ্যাকাউন্টেন্টের অ্যাডভান্টেজ হচ্ছে আমার মার্কেট প্লেসে যখন আমার ইউএসএ বা কানাডিয়ান কোনো ক্লায়েন্ট তার কোনো বিড এক্সপেক্ট করে, তার কোনো টাস্ক অফার করে, তার চিন্তা ভাবনা কিন্তু বর্ডারলেস। সে কিন্তু এক্সপেক্ট করতেছে না আমি ইউএসএরই কোনো একজন ফ্রিল্যান্সার ওর অ্যাকাউন্টেন্ট আমাকে বিড করবে। সে মার্কেট প্লেসে আসছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড বেস্ট রিসোর্স তাকে বিড করবে, সেখান থেকে পিক করবে। এখন আমাদের লোকালি যে সমস্ত ফার্ম, ওরা কিন্তু ওই লেভেলে চিন্তাই করে নাই, যেখানে মিস্টার অ্যাকাউন্টেন্ট অলরেডি আসলে ওই মার্কেটে এক্সেসটাও নাই। মানে অ্যাক্সেসটা নাই। আমার মনে হয় অ্যাক্সেসটা নাই কারণ তারা এই ব্যাপারে চিন্তা করছে। অ্যাক্সেসটা কিন্তু অনেকটা বেশি tough না। এখন যেটা হইতেছে হয়তো আস্তে আস্তে মানুষ এখন আগাবে, কারণ এটা ইজ কাইন্ড অফ দ্য নিউ ওয়ে অফ ওয়ার্ক। মানে সবাই তো এরকম ভাবে ইউজ টু ছিল না। ডেফিনেটলি আমি যেটা বিলিভ করি, ইন নিয়ার ফিউচার আরো অনেকে এইভাবে আগে আসবে এবং ওই স্কোপটা তৈরি করে দিবে যে কিভাবে ইন্টারন্যাশনালি আরো বেশি কাজ করে। কারণ বর্তমানে যদি বলি ইন্ডিয়ান এবং ফিলিপিন এবং এই জোন বেসড কিন্তু অনেকে অনেক আগে গেছে, আমাদের সাথে অনেক আগে অলরেডি। সো
এরকম না যে বাংলাদেশে করতেছে না, মানুষ করতেছে কিন্তু ছোট পরিসরে। সো মেবি উই আর ট্রাইং টু এক্সপ্যান্ড দ্যাট, এবং ওইভাবে চেষ্টা করতেছি। সো আমার যেটা মনে হচ্ছে এখন আমাদের টাইম চলে আসছে, স্পেশালি আমাদের বাংলাদেশি মার্কেটের মিস্টার অ্যাকাউন্টেন্টের মতো বাকি যে ফার্মগুলো আছে বা আমরা যারা চিন্তা করতেছি, মানে বর্ডারলেস চিন্তা ভাবনা যাদের আছে, ওদের এখনই হাই টাইম এগুলো নিয়ে চিন্তা করা। শুধু লোকাল নিয়ে বসে থাকলে হবে না, ইন্টারন্যাশনালি কি হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আর মিস্টার অ্যাকাউন্টেন্টে যারা ট্রেনিং করতেছে, ইশতিয়াকের সাথে একটু অ্যাড করবো যে ওখানে তো টাকা পয়সা দিয়ে মানুষ কুইক বুক, জিরো, এই সমস্ত ইআরপি বা অ্যাকাউন্টিং সফটওয়্যারের ট্রেনিং সার্টিফাইড হয়। আর মিস্টার অ্যাকাউন্টেন্ট আসলে কি হবে, সে কিন্তু রিয়েল লাইফ ওয়ার্ল্ডে এই সমস্ত কাজ করে এই অ্যাকাউন্টিং টুল আর ইআরপি সম্পর্কে তার একটা ইনডেপথ স্কিল সে acquire করবে, হ্যান্ডস অন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং আমি যদি এখানে বলি, কারণ সার্টিফিকেশনের ব্যাপারটা যেটা হয়েছে খুব বেশি হাইলি এটাকে শোকেস করা হইতেছে টু সাম এক্সটেন্ট, যেহেতু আমরা এটা দিয়ে কি করি। আমাদের সাইড থেকে যদি বলি, আসলে সার্টিফিকেশন ডাজ নট অ্যাড দ্যাট মাচ ভ্যালু যেভাবে এটা হাইলাইট করা হয়। বেসিক্যালি যদি আসলে কারো লার্নিং এর স্কোপ থাকে, সে কোনো এক জায়গায় জয়েন করেও এই সেম লার্নিংটা নিতে পারবে। ইটস লাইক উইদিন 1 উইকসও এটা ওই লার্নিংটা নেওয়া পসিবল। আর যে কোনো নলেজ আপনি যদি এটা অ্যাপ্লাই না করতে পারেন, ইট উইল জাস্ট ভ্যানিশ উইদিন 1 মান্থ অর 2 মান্থস টাইম। যারা এক্সেলে কাজ করেন বা কোনো টেকনিক্যাল জিনিসে কাজ করেন, এটা আপনারা রিলেট করতে পারেন। সো এটা বলার মেইন কারণ হলো, আমিও যদি ফেসবুকে স্ক্রল করি বা কোনো কিছু স্ক্রল করি, 2-3টা কি যাওয়ার পরে দেখা যায় যে একটা প্রমোশন আসতেছে যে আপনি কোর্স করেন, কোর্স করে আর্ন হয়ে যাবে। ইটস ডাজ নট হ্যাপেন লাইক দ্যাট। যে কোনো একটা জিনিস আপনি একজনের অন্যজনের পকেট থেকে টাকা না, ইটস নট ইজি। সো ওই একটা রিয়েল এক্সপিরিয়েন্স কেউ যদি একুয়ার না করে ফিল্ডে নেমে যায়, সো এটা ইউ উইল এন্ড আপ উইথ ব্যাড এক্সপিরিয়েন্স, যেটা আপনার পরবর্তী ক্যারিয়ারে ইম্প্যাক্ট করবে। সো চুজ রাইটলি, চুজ ওয়াইজলি, দেন আপনি আগাইতে পারবেন। থ্যাংক ইউ। সো মাঝখানে জাস্ট আরেকটা টাইম নিয়ে বলছো। সো যেটা বলতেছিলাম, মিস্টার অ্যাকাউন্টেন্টে যারা নাকি যে রিসোর্সগুলি কাজ করে তাদের জন্য অ্যাডভান্টেজটা কি? তাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে তারা এই সমস্ত টুলস, এই সমস্ত অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে যেমন আইডিয়া পাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু যে সমস্ত ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছে, ওয়াল স্ট্রিটে হট টপিক কি আজকে, দুবাই মার্কেটে কি চলতেছে, লন্ডনে বসে আজকে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নতুন আসতেছে, মানে ওদের পেইন পয়েন্ট, ওদের পেইন পয়েন্টটা কি। আমার এখানকার রিসোর্স কিন্তু অলরেডি ডে টু ডে লাইফে তার পার্ট হয়ে গেছে ইন্টারন্যাশনাল নিউজ। ও কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে গেছে। এটা কিন্তু সে মানে ডেলিভারেটলি শিখতে হচ্ছে না, তার পার্ট অফ লাইফ, তার লাইফ এনভায়রনমেন্ট হয়ে গেছে। সো এইটা হচ্ছে একটা বেস্ট পার্ট। মিস্টার অ্যাকাউন্টেন্ট বা এই সমস্ত ফার্ম যারা আছে, সো রিসোর্স যখন এখানে আসবে, জাস্ট কাজের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি এই সমস্ত স্কিলগুলো তার অটো অ্যাকোয়ার করবে। আচ্ছা, আমি সুমনের সাথে জাস্ট একটা হালকা একটু অ্যাড করবো। মানে রাইটলি স্যার, আই থিঙ্ক মিস্টার অ্যাকাউন্ট সম্পর্কে অলরেডি তারা মোস্ট অফ দ্য পয়েন্ট কভার করছে। তো আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে পার্সোনালি, যে মানে আমিও যখন যে ইন্টারন্যাশনাল মানে মার্কেটে কাজ করা বলতে, যখন হচ্ছে কালচারালি ডিফারেন্ট কান্ট্রির সাথে কাজ করা স্টার্ট করছি, মানে দেন আই আন্ডারস্ট্যান্ড মাই লিমিটেশন অ্যান্ড হোয়াট ওয়াজ মাই উইকনেস। মানে কারণ হচ্ছে, মানে আমি যখন মানে ডিফারেন্ট পিপলের সাথে কাজ করবো, তখন কিন্তু আমার ওই ইয়াটা চলে আসে। লাইক আমি যখন ইন্ডিয়া ম্যানেজমেন্টের সাথে ফার্স্ট কাজ করা স্টার্ট করছি, তো কাজের স্ট্যান্ডার্ড হয়তো বা অলমোস্ট আমিও যেভাবে কাজ করি সেভাবে কাজ করে, বাট হয়তো বা সে অনেক কিছু ইউজ করে যেটা আমি আগে ইউজ করতাম না, এবং হচ্ছে আমার থিঙ্কিং প্রসেস গুলো হচ্ছে ডাইভার্ট করে দিচ্ছে। লাইক আগে হয়তো বা লাইক আমি নিজেকে কম্পেয়ার করতে পারি। মানে আমি যখন লাইক মানে বিফোর হচ্ছে স্টার্টিং হচ্ছে মাল্টিনেশনাল কান্ট্রির সাথে কাজ করা, আর যখন সিঙ্গেল কান্ট্রিতে কাজ করা, আমার ডিফারেন্সটা কোথায়? মানে ইট অল অ্যাবাউট মাই কনফিডেন্স। মানে এখন কিন্তু আমি আসলে মানে মাই কনফিডেন্স বিয়ন্ড কনফিডেন্স। মানে লাইক আমি কারোর সাথে যে কোনো কাজ করার সাথে আমার ফেয়ারটা নাই, আমি যে কোনো কাজ সাথে কাজ করার কনফিডেন্সটা আমি রাখি। তো মিস্টার অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার কাছে ওইটা মনে হচ্ছে যে, যদি আমি কেরিয়ার স্টার্ট করার ক্ষেত্রে বলি, মানে আমার কিন্তু মানে যখন যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি চুজ করে, মোস্ট অফ দ্য পিপলের কিন্তু ইয়ে থাকে, মানে দে উইল ডু দ্য জব ইন দ্য কর্পোরেট সেক্টর, নট ইন দ্য ফার্ম। সো ইটস এ ভেরি গুড অপরচুনিটি যে আমি একটা লাইক হচ্ছে একটা এমন জায়গায় একটা কেরিয়ার স্টার্ট করলাম, যেখানে হচ্ছে আমি কর্পোরেট এক্সপোজার নিয়ে ওদের কাজগুলো করতেছি, বাট আই এম ওয়ার্কিং ইন দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য কান্ট্রি। তো যখন আমি কোনো এমএনসি তে ইন্টারভিউ দিতে যাবো, মানে পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়ার আই হ্যাভ ওয়ার্কড, বিকজ আমি কাজ না করে তো মুখে যাই বলে না কেন, মানে মানে কথার মধ্যে কিন্তু এটা চলে আসে যে আমি কোথা থেকে কাজ করে আসছি। মানে একটা হচ্ছে আমার সার্টিফিকেশন, চেয়ারে বসার জন্য, ইন্টারভিউর জন্য, যে আমি এই সার্টিফিকেশন, বাট জব কিন্তু ডিপেন্ড করবে যে আসলে আমি যখন এমএসসি তে যাবো, আমি কতটুকু এখানে এক্সপোজার করতে মানে পারছি, এরিয়া অফ টাস্ক, কত বাস্ট কভার করতে পারছি। নলেজ আছে আর কি।
তো আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি এমন একটা প্ল্যাটফর্ম পাই যেখানে ডিফারেন্ট টাইপ অফ মানে এন্টিটির হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম সলভ করে আমি একটা এন্টিটিতে যাচ্ছি, ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে মানে আমরা কখনো তো মানে যে জব স্টার্ট করে তার প্রথমে তো কেউ ভাবে না যে আমি একবার টপ ক্যারিয়ারে চলে যাবো, তার অবশ্যই প্রথমত লার্নিং ফেজ। তো লার্নিং ফেজ আমি যত মানে আমাকে যত আমি ইনফরমেশন বেসড কোনো জায়গায় কাজ করতে পারবো তত আমার লার্নিং ইনক্রিজ করবে। সো আমাকে তো ওই ক্ষেত্রে মনে হয় যেহেতু মিস্টার অ্যাকাউন্টেন্ট মানে অলরেডি এস্টাবলিশড একটা মানে অ্যাকাউন্টেন্সি অ্যাডভাইজরি ফার্ম, তারা ডিফারেন্ট মানে কান্ট্রির সাথে কাজ করছে। মানে ইনিশিয়ালি ইভেন আমিও যদি বলি আফটার এসএসসি আমরা খুঁজতাম যে কোথায় যাবো, মানে আমাদের ইভেন তখন এমন অপশন আসতো যে মানে টাকা দিয়ে মানে আমাকে এক্সপিরিয়েন্স নিতে হবে। মানে এখন তো কোথায় চেঞ্জ হয়ে গেছে, মানে আগে তো আমরা লোকাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওইটা চিন্তা করতাম যে মানে আমার টাকা লাগবে না, আমাকে নিয়ে যান এমন কিছুদিন রাখেন। আর এখন ওগুলা মানে জাস্ট পিপল আর পেইং, এমপ্লয়ার আর পেইং, এন্ড তারা ওই এক্সপিরিয়েন্সটা পাচ্ছে। সো আই রাইটলি সে যে কেউ যদি মানে মিস্টার অ্যাকাউন্টেন্টে তাদের কেরিয়ার স্টার্ট করে, মানে আই থিঙ্ক ইটস ভেরি গুড অপশন, টেক ইট। ওকে, আর কেউ কিছু বললে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসছিলাম মূলত 10 মিনিট কথা বলার জন্য, অনেক টাইম নেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ।